সবাইকে শুভ সন্ধ্যা। বাংলাদেশ স্টাডি ফোরাম আয়োজিত বিশেষ লেকচার সিরিজের আজকের অষ্টম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তানভীর আনোয়ার। আজকে আমাদের আলোচনার বিষয় নির্ধারণ করা হয়েছে শিক্ষাক্রম বিতর্ক ও আমাদের প্রাথমিক শিক্ষা। আর এই বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন ডক্টর সোয়েব জিবরান, অধ্যাপক, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং প্রাথমিকের পাঠ্যপুস্তক প্রণেতা কমিটির সদস্য। এছাড়াও কাজ করেছেন জাতিসংঘ শিশু তহবিলে শিক্ষা পরামর্শক হিসেবে। উপন্যাস এবং কবিতা লেখার পাশাপাশি সম্পাদনা করেছেন রবীন্দ্র শিক্ষা ভাবনা সমগ্র এবং 2024 সালে প্রকাশিত হতে যাচ্ছে তার সম্পাদিত বই 9 খণ্ড বাঙালির শিক্ষা চিন্তা। স্যার, আপনাকে স্বাগতম বাংলাদেশ স্টাডি ফোরামে। সবাইকে শুভ সন্ধ্যা। ধন্যবাদ তানভীর। স্যার, আপনার আলোচনা শুরু করার পূর্বে আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলে রাখতে চাই, আমাদের আজকের আলোচনার বিষয়ের উপর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন। আপনাদের প্রত্যেকটা প্রশ্ন আমাদের আজকের অতিথির কাছে উত্থাপন করা হবে। স্যার, এই পর্যায়ে আপনার আলোচনা শুরু করবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সবাইকে শুভ সন্ধ্যা। আবারও আমি বাংলাদেশ স্টাডি ফোরামের সবাইকে ধন্যবাদ জানাই যে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। বাংলাদেশের শিক্ষাক্রম এই বিষয়গুলো নিয়ে বিতর্ক নতুন নয়, অনেক বছরের বিতর্ক। এটা 19 শতকের দিকে তাকালেও এরকম বিতর্ক দেখতে পাবো আমরা, এখনো তাই চলছে। আমরা যেহেতু এই বিষয়ে জড়িত পেশাগতভাবে এবং যেহেতু আমি পেডাগজি বিষয়ের সাথে পড়াশোনার জড়িত, আমার এই বিষয়ে আলোচনা খানিকটা একাডেমিক হবে এবং এটা আমরা মূল সূত্রগুলো ঘাটার চেষ্টা করবো, ঘটে ঘটেছে। কারণ কোনো কিছু বিচ্ছিন্ন নয়। আজকে যে শিক্ষা ব্যবস্থা, এটা দীর্ঘ একটি প্রক্রিয়ার ফল এবং এই ইয়েটি আক্ষরিক করতে এই বর্তমান বাংলাদেশ শিক্ষা ব্যবস্থা আসলে ব্রিটিশ শিক্ষা ব্যবস্থা উত্তরাধিকার। এটা আপনারা সকলে জানেন, এটা একদমই আক্ষরিক, এটা অর্থে উত্তরাধিকার। সুতরাং যদি সমস্যার মূলে না যাই আমরা, তাহলে এটা প্রকৃতি বুঝতে পারবো না। আর আমরা তো বিশ্ব থেকে বিচ্ছিন্ন নই, আমরা সবকিছু সম্পর্কিত আমরা। তো আমার আলাপটা খানিকটা একাডেমিক হবে, শুরুতেই বলেছি আমি। তো আমি এটা গল্প দিয়ে আমার আলাপটা শুরু করতে চাই আর কি। গল্পটা সবার চেনা গল্প, এটা সবার জানা গল্প। কেনান অঞ্চলের 3টি বৃহৎ বিশ্বাস, ধর্মবিশ্বাস, তারা একটি কমন গল্পে বিশ্বাস করেন। সেটি হচ্ছে যে আদিতে মানব সম্প্রদায়ের আদি 2 পুরুষ তারা স্বর্গে ছিলেন, তারা, এবং স্বর্গে তাদের খাদ্যের কোনো সমস্যা ছিল না, ভাষার সমস্যা ছিল না, কোনো সমস্যা তাদের ছিল না। তারা এক সময় ডেভিলের তারা সাহায্য ধর্মপ্রাণিত হন এবং তারা জ্ঞানফল ভক্ষণ করেন। এটা অল টেস্টামেন্টে জ্ঞানফল বলা হয়েছে, সেটা ভক্ষণ করেন। তো ঈশ্বর তাদের উপর প্রদান্বিত হন এবং তাদেরকে পৃথিবী নামক ভূখণ্ডে তারা একটি গ্রহে তাদের ছুড়ে মারেন। সেটা তো অল টেস্টামেন্টে গুরুত্বপূর্ণ জায়গা শিক্ষার জন্য আমাদের। তাদের যখন স্বর্গতে বিতাড়িত করে দেওয়া হচ্ছে, তখন অল টেস্টামেন্টে বলছে তাদেরকে ঈশ্বর 2টি অভিশাপ দিচ্ছেন এবং দ্বিতীয় অভিশাপটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ঈশ্বরের পক্ষ যেটা দেওয়া হচ্ছিল, আমরা শিক্ষা যারা কাজ করি এটা খেয়াল করার জায়গা আমাদের। ঈশ্বর অল টেস্টামেন্টে বলছেন যে তোমরা এমন একটা জায়গায় যাচ্ছ যেখানে তোমাদের নিজেদের খাদ্য কুড়িয়ে খেতে হবে, শস্য কুড়িয়ে খেতে হবে। এখান থেকে মূলত শিক্ষাটা শুরু হচ্ছে আমাদের। যে পৃথিবী তারা এলেন, যদি বিশ্বাসের দিক থেকে চিন্তা করি আমরা, পৃথিবী তারা এলেন যারা, তাদেরকে প্রথমত খাদ্য সংগ্রহে লড়াইটা করতে হচ্ছে। মানে জীবন ধারণের জন্য যে খাদ্য গ্রহণ, সেটা তাদেরকে মূল লড়াইটা শুরু হয়েছে। এবং যদি আমরা অ্যানথ্রোপোলজিক্যাল হিস্টোরিক্যাল গ্রাউন্ডকে বিশ্বাস করি আমরা, তাহলে অতীতে প্রাচীন মানুষের সবচেয়ে আদি সমস্যা হচ্ছে খাবার সংগ্রহ। প্রাচীন যে গ্রহাবাসী মানুষ ছিল, তাদের মূল চিন্তা ছিল কি করে খাবার সংগ্রহ করা যায়, শিকার করা যায়। এবং শিক্ষার বিষয়টি তাদের প্রথমত ছিল প্রশিক্ষণ ভিত্তিক। মানে একটি বাইসনকে, পৃথিবীর সবচেয়ে প্রাচীন যে আমরা গুহাচিত্র পাবো আলতামিরাতে দেখবো যে আমরা তারা বাইসন শিকারের জন্য তারা প্রশিক্ষণ নিচ্ছে পরিবারের মধ্যে, এবং একটি বাইসনের মাঝখানে ছবি আছে, চারপাশে নৃত্য করছে সবাই। আসলে বাইসন শিকারে অভিনয় করছে, মানে ট্রেন্ড হচ্ছে তারা যে কি করে শিকার করতে পারবে, এটা বাইসনকে করে চারপাশ থেকে ঘিরে নিবে, তারপর তাকে শিকার করবে। এটা একটা কৃত্য। এবং এখান থেকে পরে তার বিশ্বাস তৈরি হয়েছিল, তাকে তারা জাদু বিশ্বাসে রূপান্তর করেছেন। এটা একদম শুরুর দিকের শিক্ষার একদম আমরা বুঝতে পারছি যে আমরা এটা শিক্ষা শুরু হচ্ছে মূলত কোনো তত্ত্ব ছড়া, দর্শন না, পুরোটাই জীবিকা নির্ভর, বাস্তব ভিত্তিক, অভিজ্ঞতাভিত্তিক শিক্ষা দিয়ে শুরু হচ্ছে। এরপর যখন তাদের সমাজ তৈরি হলো, তাদের ছোট ছোট গোত্র তৈরি হলো, তারা তৈরি হলো, যেমন হোম যাদেরকে বলি আমরা,
কম থেকে কমই হচ্ছে জানবো যে আপনার কম তৈরি হলো, তাদের ছোট ক্লান তৈরি হলো, ওদের সাথে একটা সমাজ জড়িয়ে যাচ্ছে, পরিবার ইউনিট জড়িয়ে যাচ্ছে। তাহলে ইউনিটের একটা মূল্যবোধ, এটা নীতিবোধ, এটা নিয়ম তারা শিখতে হচ্ছে তাদেরকে। তাহলে শিক্ষার পরিধি বাড়ছে, যেটা ছিল প্রশিক্ষণ ভিত্তিক সেটা আরো ইন্টারসেকশনাল হচ্ছে, এটাকে ইন্টারটেক্সট জড়িত হচ্ছে এর মধ্যে এসে। এবং তারপর যখন সমাজ তৈরি হচ্ছে, কারণ তাদের সে রাজা তৈরি হচ্ছে, তাদের দেবতার ধারণা তৈরি হচ্ছে, তাদের সেগুলোকে বিশ্বাস যেতে হচ্ছে, সেগুলো তাদের তাদের শিক্ষার ভেতর নিতে হচ্ছে এই শিশুদের। তো এই যে শুরু থেকে যে শিক্ষার যে ব্যবস্থা দেখতে পাচ্ছি আমরা, যেহেতু মূলত এটা একদম প্রশিক্ষণ ভিত্তিক, বাস্তব ভিত্তিক শিক্ষা তৈরি হচ্ছে আসলে। আমরা জানি আমরা কৃষিভিত্তিক সমাজ তৈরি হয়েছে, কৃষি সমাজের মূল বিষয় হচ্ছে কৃষিকাজ শেখা, বা সেটা তারা শিক্ষা করেছে, তারা এটা বোঝা যাচ্ছে এটা কৃষিভিত্তিক সমাজ ছিল। তারপর নগরভিত্তিক শিক্ষা যখন শুরু হলো, কৃষিতে যে উদ্বৃত্ত তৈরি হলো, আমরা মার্ক্সে তত্ত্ব জানি, উদ্বৃত্ত তৈরি হলে দর্শন তৈরি, মানে চিন্তাগুলো শুরু করে। যখন সশস্ত্র উদ্বৃত্ত হলো তো নগরাষ্ট্র তৈরি হলো। আপনারা জানেন প্রথম নগরাষ্ট্র গ্রিসে তৈরি হলো, তার আগে মিশরে তৈরি হলো। এবং আমরা শিক্ষার্থীদের জানবো যে প্রথম পাঠ্যপুস্তক মূলত আমাদের মেসোপটেমিয়া সভ্যতাই তৈরি হয়েছিল। এটা এই আলোচনা পরে আসছে, পাঠ্যপুস্তক আলোচনায় পরে আসতেছি আমরা। তো গ্রিসে যখন নগরাষ্ট্র তৈরি হলো, তখন একটা মৌলিক প্রশ্ন দেখা দিল। এই যে আমরা শিক্ষাক্রম নিয়ে কথা বলছি, আমরা পাঠ্যপুস্তকের কথা বলবো, আমরা এই পাঠ্যপুস্তক শিক্ষাক্রম যে যার জন্য তৈরি করছি সে শিশু। প্রথম মৌলিক প্রশ্ন হচ্ছে শিশুর মালিক কে? এটা মৌলিক প্রশ্ন সবার কাছে দাঁড়ালো। শিশুর মালিক কি তার পিতামাতা? শিশুর মালিক কি ঈশ্বর, যিনি তাকে তৈরি করেছেন? শিশুর মালিক কি রাষ্ট্র? শিশুর মালিক কি সমাজ? নাকি শিশু নিজে? এই ব্যাপারগুলো নিয়ে বিতর্ক তৈরি হলো। এটা তারা মীমাংসা তখন তারা করতে পারেনি, তারা ওই আমলে। কিন্তু তারা যে শিক্ষা ব্যবস্থা তৈরি করলেন, যেটা আমরা বলি যে প্রথমে একাডেমিয়া, লাইসিয়াম যেগুলি তৈরি হলো, আমাদের এরিস্টটল এবং আমাদের সক্রেটিসের যে শিক্ষা ব্যবস্থা তৈরি করলেন তারা, সেখানে যে গ্রিসের যে শিক্ষা ব্যবস্থা তৈরি হলো সেটা মূলত দেখবো যেটা হচ্ছে মূলত শিশুকে ধরে নেওয়া হচ্ছে যে শিশু হচ্ছে শিশু নিজের, মানে সে সার্বভৌম, সে নিজের। এবং এডুকেশন যে শব্দটা এসছে দেখবো যে এডুকেয়ার থেকে, মানে এডুকেয়ার ল্যাটিন শব্দ, এডুকেয়ার মানে হচ্ছে কোনো কিছু নার্সিং করা, সামথিং নরিশ, কোনো কিছু লালন পালন করা, নার্সিং করা। কাকে লালন পালন করা? শিশুর ভেতরে যে বৃত্তি আছে তাকে লালন পালন করার চিন্তা তারা, এটা এই দর্শন থেকে দায়ী গেলেন তারা। এবং এই গ্রিস রাষ্ট্রের ছোট্ট একটা রাষ্ট্র ছিল, তো সেই রাষ্ট্র ছোট রাষ্ট্র ছিল। তো ওই পাশের রাষ্ট্র কিন্তু তারা অন্য দর্শন তারা নিলেন, তারা স্পার্টা রাষ্ট্রের নাম। তো স্পার্টা অন্য একটা দর্শন তারা নিল। তারা বললো যে না, শিশুর মালিক শিশু না, শিশুর মালিক রাষ্ট্র। মানে রাষ্ট্রের প্রয়োজনে শিশুকে পড়ানো হবে, শিশু নিজের প্রয়োজনে হবে না, বাবা মার প্রয়োজনে হবে না। শিশু শিক্ষাক্রম হবে, শিশু শেখানোর বিষয়বস্তু রাষ্ট্র দায়িত্ব নিবে। এখানে রাষ্ট্র কি করে? রাষ্ট্র তার প্রয়োজনে করবে। তো রাষ্ট্রের জন্য কি দরকার? রাষ্ট্রের যোদ্ধা দরকার, রাষ্ট্রের জন্য। তবে যুদ্ধ, সরাসরি সমর যুদ্ধই মূলত রাষ্ট্র মূল ইয়ে ছিল, শক্তি ছিল তাদের আসলে। তো ওই রাষ্ট্রের শিশুদেরকে শেখানো হলো অস্ত্রবিদ্যা, যেটা আপনারা জানেন এক সময় আমাদের গাদ্দাফি চিন্তা করেছিলেন যে সবাই বাধ্যতামূলকভাবে অস্ত্র শিখবে, এটা শিখে মিলিশিয়া বাহিনী তৈরি করার যে চিন্তা ছিল সেটা। তো ওই স্পার্টায় এই কাজটা করা হলো। এবং আশ্চর্যভাবে দেখা গেল যে গ্রিস, তারা একটি উন্নত জাতি, এবং যারা পুরো ইউরোপের এখনকার সভ্যতায় তাদের উপর দাঁড়িয়েছে, আসলে তাদের চিন্তার উপর দাঁড়িয়েছে, গ্রিসের চিন্তার উপর। আসলে ওই চিন্তা, ক্লাসিক্যাল চিন্তারই আসলে পুনর্জাগরণ আসলে। তো সেই সভ্যতার রাষ্ট্রটাকে তারা খুব ছোট্ট রাষ্ট্র স্পার্টা দখল করে নিল, খুব ছোট একটা রাষ্ট্র স্পার্টা। এই কারণটা হলো শিক্ষার কারণে। কারণ ওরা যা শিক্ষায় একটু পার্থক্য, মানে শিক্ষাক্রমে তারা পার্থক্য, যেটাকে কারিকুলাম যেটাকে বলি আমরা, সেখানে একটুখানি পরিবর্তন ধরে এনেছিল তারা। আনার ফলে যেটা হলো, তারা শক্তিশালী হয়ে উঠলো অস্ত্রবিদ্যা শেখানোর ফলে। ফলাফল যেটা হলো যে তারা একটি সাংস্কৃতিক সমৃদ্ধ রাষ্ট্রকে তারা খুব সহজে দখল করে নিল। গ্রিসরা কি শেখাতো? গ্রিসরা মূলত শেখাতো হচ্ছে বাকবিদ্যা, মানে কি করে সুন্দর করে কথা বলতে হয়, অলংকার বিদ্যা, কি করে সুন্দর করে যুক্তি দিতে হয়। আপনারা দেখবেন যে প্লেটোকে যখন সক্রেটিসকে যখন বিষ খাওয়ানো হবে, দুই পক্ষ যে যুক্তি দিচ্ছে এটা অবিশ্বাস্য যুক্তি। মাঝে মাঝে মনে হবে যেটা যুক্তিটা এত সূক্ষ্ম, অনেকবার পড়ার পর যুক্তিটা বোঝার কি যুক্তি দিল আসলে ওনারা, যে দুই পক্ষ যুক্তি। এবার এত তীক্ষ্ণ তারা যুক্তিবাদী হয়ে উঠছিলেন তারা, এবং তারা এত বেশি কথা, মানে বাকবিলাসী, বাকপ্রবণ হচ্ছিলেন তারা এই শিক্ষায় তারা, এবং এই জন্য দর্শন তাদের আসলে ডেভেলপ করেছে। তো স্পার্টা সেই একটি উন্নত রাষ্ট্রকে, যার দর্শনের চিন্তায় শিক্ষার্থী, যারা অলংকার চিন্তা অনেক অগ্রসর, তাদেরকে একটি প্রায় বর্বর অবস্থা থেকে, মানে তারা মানে একটা যুদ্ধবাজ
সমাজ দখল করে নিয়ে রাষ্ট্র দখল করে, রাষ্ট্র দখল করলো। এখান থেকে পরবর্তী সময় শিক্ষা নিল হচ্ছে আমাদের রোমান সাম্রাজ্য। রোমান শিক্ষা ব্যবস্থা দেখবো যে আমরা এই দুটো সমন্বয় করা হলো। বলা হলো যে শিক্ষায় এই সুকুমার বৃত্তি শিশুর ভেতরে যা কিছু আছে তা নরিশ করার পাশাপাশি রাষ্ট্রের যে ইন্টার যে বিষয়গুলো আছে, ইন্টার তাদের ক্রস কাটিং যে সমস্ত বিষয় আছে, রাষ্ট্রের ইস্যু আছে, সমাজের ইস্যু, সেগুলোকে সমন্বয় করা। এবং এই রোমানদের শিক্ষা ব্যবস্থার কারণে দেখবেন যে দীর্ঘ সময় তারা, অনেক বছর তারা সারা দুনিয়া রোমান সভ্যতা দখল করেছিল। এটা কারণটা শিক্ষাটা সমন্বয়টা করতে পেরেছিলেন তারা। তো এই শিক্ষার শুরুর দিকের এই চিন্তাগুলো আমাদেরকে, এখন আমরা যখন শিক্ষা নিয়ে চিন্তা করি, আমরা এই অভিজ্ঞতাগুলো যে সবচেয়ে প্রাচীন যে শিক্ষা ব্যবস্থা দেখবো আমরা, তারপরে আমরা স্পার্টায় দেখেছি, আমরা রোমানদের মধ্যে দেখেছি আমরা, সেগুলো আমাদের কিন্তু প্রভাবিত করেছে। আমাদের শিক্ষা চিন্তাবিদদের মধ্যে এই বর্তমান শিক্ষার জন্য আমরা কিছু করছি আমরা, তো এটার মধ্যে দেখা যাচ্ছে এই জিনিসটা চলে আসতেছে আমাদের মধ্যে। আর আরেকটা জিনিস দেখার চিন্তা করি আমরা যে একসময় মনে করা হতো কি যে পৃথিবীতে আগুন আবিষ্কার হচ্ছে সবচেয়ে বড় আবিষ্কার সম্ভবত। এই জন্য জিউস প্রমিথিউসকে বেঁধে রেখেছেন, শাস্তি দিয়েছেন, মনে হচ্ছে দেবতার জ্ঞান মানুষকে দিয়ে দেওয়া হয়েছে। তো পরে মনে হলো না, এটা না, আগুন সবচেয়ে বড় আবিষ্কার নয়। বড় আবিষ্কার হচ্ছে আসলে চাকা। চাকা আবিষ্কারের কারণে পৃথিবী গতি পেল, দ্রুত স্থানান্তর করা গেল, সভ্যতার সাথে যোগাযোগ তৈরি হলো, এটা মনে করা হলো। তো এখন আমরা বুঝি, আমাদের এখন বলা হয়, জ্ঞান তত্ত্বযুক্ত বলা হয়, পৃথিবীর আগুন বা চাকা কোনটা গুরুত্বপূর্ণ আবিষ্কার, যতটা গুরুত্বপূর্ণ আবিষ্কার, তার চেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কার হচ্ছে ভাষা আবিষ্কার করে ফেলা, মানে লিখন পদ্ধতি আবিষ্কার করে ফেলা। এটা ভয়ঙ্কর আবিষ্কার। এর ফলে যেটা হলো যে পৃথিবীতে কোনো জীবজগতের কোনো সদস্য তাদের জ্ঞানকে পরবর্তী প্রজন্মে তারা রেখে যেতে পারে না, তারা সংরক্ষণ করতে পারে না তারা। কিন্তু এই লিখন পদ্ধতি আবিষ্কার করার ফলে যেটা হলো যে এক প্রজন্মের জ্ঞান তারা লিখে যাচ্ছে একটা, যেহেতু তার ইউনিফর্মে বা গাছের বাকলে লিখে যাচ্ছেন তারা, এটা প্রতি প্রজন্ম পাচ্ছেন। এই যে আজকে আমরা কথা বলছি, আমাদের জ্ঞান জগতে যে আমরা শিক্ষা নিয়ে কাজ করছি, আমরা কিন্তু এখনকার চিন্তা নিয়ে কাজ করছি না। আমরা আজকে 4000 ইয়ার আগে যে চিন্তাগুলো করা হয়েছে, যে শুরুতে যে আমরা যে কেনান অঞ্চলের কথা বললাম, তাদের যে চিন্তাগুলো ছিল, বা গ্রিসের যে চিন্তা ছিল, বা ইউরোপ, এটার পেয়েছি আমরা। পেয়েছি কিভাবে? লেখার মাধ্যমে পেয়েছে তারা। আসলে লেখা, এটা লেখা বইয়ের মধ্যে তারা তথ্যগুলো রেখে গেছেন তারা। আসলে ফলাফল যেটা হলো, শিক্ষা এই জিনিসটা মূল একটা গুরুত্বপূর্ণ বিষয় দাঁড়ালো, যে শিক্ষা লিটারেসি যেটাকে বলি আমরা, অক্ষর জ্ঞান হওয়া। এই অক্ষর জ্ঞানের জন্য প্রথমে দেখবো যে মেসোপটেমিয়া দেখবো যে হাইরোগ্লিফিক্স শেখার জন্য প্রথমে স্কুল স্থাপিত হচ্ছে, মানে একটা শ্রেণী তৈরি করা হচ্ছে যারা এই হাইরোগ্লিফিক্স লেখা, মানে হাইরোগ্লিফিক্স মানে হচ্ছে ছবি দিয়ে লেখা মূলত। জাপানদের দেখবো যে মানে মান্ডারিন ভাষায় এটা আছে। তো প্রাচীন মিশরের যে হাইরোগ্লিফিক্স, যেটা মূলত পাখির ছবি, গাছের ছবি, এই ছবিগুলো দিয়ে ভাষা তৈরি করা, একটা ছবি, একটা প্রতীক আসলে এগুলো। তো এগুলো যখন ইউনিফর্মে যখন নেওয়া হলো, যখন মাটির কিলোকে যখন নেওয়া হলো, এগুলোকে মাটির তখন বই তৈরি করা হলো, লাইব্রেরি চলে আসলো, জানেন। তো সেখান থেকে এই বিদ্যা তৈরি করার জন্য মূলত বিদ্যালয়ের আইডিয়াটা এলো আসলে, যে বিদ্যালয়তে আমরা এখন যে বিদ্যালয়ে বুঝি বা যে শিক্ষা ব্যবস্থা বুঝি, তখন সেটা ব্যবহার ছিল না। তো মূলত রাজপুরুষরা, রাজপুরোহিতরা মূলত এই ইউনিফর্ম বা এই যে হাইরোগ্লিফিক্সের যে বিদ্যা, যে মানে লেখা পড়তে পারা, এই সংকেত পড়তে পারা, এই জিনিসটাকে তারা একটা শিক্ষার বিষয়বস্তু করে নিলেন তারা, এবং একটা গোপন বিদ্যা হয়ে দাঁড়ালো। এটা নিঃসন্দেহে যে পড়ছে পাচ্ছে সে নিশ্চয়ই পাওয়ারফুল হচ্ছে। এবং দেখবেন যে তৎকালীন সময় রাজা ছেলেরাই পড়ার সুযোগ পাচ্ছে, তারা বংশানুক্রমে তারা শাসন করে যাচ্ছে। এটা শুধু তরবারি জুড়ে করছে না তারা, আসলে তারা বিদ্যার জুড়েও করছে তারা। এই একটা শ্রেণী পাওয়ারফুল হয়ে উঠতেছে দেখতে পাবো আমরা, যেটা বিদ্যার জুড়ে হচ্ছে। এটা তো পড়তে যে আমাদের সবচেয়ে আগে, এটা এই কথাগুলো বলছি আমরা আজ থেকে প্রায় 4300 বছর আগে, মানে 4000 বছর আগে কথাগুলো বলছি আমরা, যখন প্রথম ইউনিফর্ম থেকে তৈরি করা হচ্ছে। তারপর প্রথম আমরা দেখবো যে এই পাশাপাশি সময় কনফুসিয়াসের সময় দেখবো যে আমরা চায়নায় প্রথম শিক্ষাক্রম, মানে ন্যাশনাল শিক্ষাক্রম তৈরি করা হচ্ছে, মানে রাজ্যভিত্তিক। এটা ছিল ছোট রাজার আইডিয়া, কিন্তু চায়না দেখবো যে আমরা এটা তৈরি করা হচ্ছে একদম শিক্ষাক্রমের যে জাতি, ন্যাশনাল শিক্ষাক্রম যেটাকে বলি আমরা। চায়না তো অনেক বড় রাষ্ট্র, এটা অঞ্চল, রাজার অঞ্চল, যে সেই অঞ্চলে শিক্ষাক্রম তৈরি করা হচ্ছে এই সময় আশেপাশে হচ্ছে। ঠিক এর পরবর্তী সময় দেখবো যে গ্রিসের কথা যখন বললাম, তার পাশাপাশি সময় খ্রিস্টপূর্ব 300-400 দিকের আশেপাশে বৈদিকরা আমাদের এই ভারতবর্ষে, আমরা তখন বিশ্ব নিয়ে কথা বলছিলাম, আমাদের ভারতবর্ষের মূল জায়গায় ফিরে আসি, যেখানে বাংলায় আমরা আসবো। আসলে বাংলাদেশের প্রসঙ্গে আমরা আসবো, দেখবো সমস্যা আসলে গোড়াটা কথা তৈরি হচ্ছে। তো বৈদিকরা দেখবো, বৈদিক শিক্ষা ব্যবস্থা যে প্রাথমিক শিক্ষা, যে আমাদের বিষয়বস্তু আলোচনার, বৈদিক শিক্ষা ব্যবস্থা দেখবো যে বৈদিকরা চিন্তা করছে যে রাজার ছেলে এভাবেই পড়বে, রাজার ছেলে পড়বে, এবং দেখবো যে প্রতিপাঠ বা শিক্ষা নেওয়ার ব্যাপারটা হচ্ছে ব্রাহ্মণদের ব্যাপার, রাজপুরুষদের ব্যাপার, যারা উচ্চ শ্রেণী যারা, তারাই শিক্ষা নেবে তারা। এবং সে শিক্ষার দেখবো যে কোনো নির্দিষ্ট শিক্ষাক্রম বা পাঠ্যপুস্তক পাচ্ছি না আমরা আসলে।
পাঠ্যপুস্তক বলতে মূলত তাদের ধর্মীয় গ্রন্থ তারা বোঝাচ্ছেন, তারা আসলে যেগুলো শ্রুতিবন্ধ ছিল, শ্রুতি আসলে এগুলো শ্রুতিমূলক, মানে লিখিত পাঠ্যপুস্তক আমরা পাচ্ছি না, শ্রুতি পাচ্ছি আমরা। এবং এই শিক্ষা ব্যবস্থা পুরোটাই গুরু কেন্দ্রিক, মানে গুরু যা ভাবছেন, গুরু যা চিন্তা করছেন, তার ব্রাহ্মণের ছেলে তার কাছে গিয়েছে, তার বাড়িতে বা তপবনে গিয়েছে, যেটা নির্দিষ্ট সময় তার সাথে অবস্থান করছে, অবস্থান করার পরে গুরুজন মনে করছেন যে না ও ব্রহ্মজ্ঞান লাভ করেছে, তখন তাকে বলছেন পুকুরে স্নান করে আসো, স্নান করে আসার পর তাকে স্নাতক ঘোষণা করছেন তিনি, এবং সে তার কলাপাতা নিয়ে ফিরে যাচ্ছে যে স্নাতক করেছে সে। এটা আমাদের বৈদিক আমলে পেয়েছি আমরা। এই জিনিসটা প্রতি বহুদিন এই জিনিসটা চলে এসছে। আমরা মধ্যযুগ পর্যন্ত দেখবো যে এই গুরুমুখী শিক্ষা ব্যবস্থা, যেটা আমাদের বাংলায়ও ছিল, যে যেটাকে চোলটদোস পাঠিত বলা হতো, যেটাকে আমাদের ইন্ডোজেনাস শিক্ষা ব্যবস্থা ছিল, সেটা গুরু কেন্দ্রিক ছিল। মধ্যযুগ পর্যন্ত গুরু কেন্দ্রিক ছিল। গুরু আপনারা যারা পথের পাঁচালী ছবি দেখেছেন, পথের পাঁচালী দৃশ্য আছে, অপু প্রথম দিন গুরুমশাইয়ের পাঠশালায় যায়, দৃশ্য নিশ্চয়ই মনে আছে। তো অপু পাঠশালায় গিয়েছে, তো শটে সে পড়ালেখা বাদ দিয়ে সে মাটির মধ্যে লুডো খেলছে, সে মানে কাটাকাটি খেলছে সে। তখন মাস্টার মশাই তাকে এই শটে দিকে আয়, তো আসার পর তাকে মারপিট করছেন, দেখছে। মাস্টার মশাই আসলে তেল লবণ বিক্রি করছেন, উনি আসলে তেল লবণ বিক্রি করছেন এটা ঘরের কোনায়, এবং সেখানে কে কোথায় বেড়াতে গিয়েছে, কোন যজমানে গিয়েছে সেটা নিয়ে গুরু তখন গল্প করছিলেন। মাঝখানে এগুলো নিয়ে এই সেই প্রস্রব গরুগণ বিড়ি, উনি ওই আদি আমাদের সীতার বনবাস নিয়ে উনি একটা পাঠ শেখাচ্ছেন নিয়ে আসলে দেখবো আমরা। এই মধ্যযুগ পর্যন্ত যে পাঠশালা ব্যবস্থাটা, এটা চলে এসছে আমাদের। তো এই পাঠশালা জিনিসটা মূলত হচ্ছে ইন্ডোজেনাস ছিল আমাদের, এটা আমাদের লোকজ শিক্ষা ব্যবস্থা, সেটা বৈদিক আমল থেকে শুরু করে একদম এই অঞ্চল পর্যন্ত, একদম আমাদের মধ্যযুগ পর্যন্ত, মানে ব্রিটিশ শাসনের আগ পর্যন্ত এই ব্যবস্থা গড়ে উঠেছে, যেটা আসলে মূলত গুরু কেন্দ্রিক, নিজস্ব সিলেবাস পাওয়া যাবে না, পাঠ্যসূচি পাওয়া যাবে না। তথাপি যদি আমরা তারা কি পড়াতেন দেখি আমরা, মানে গুরুরা আসলে কি পড়াতেন। গুরুরা নির্দিষ্ট রাষ্ট্রীয়, মানে শিক্ষা ব্যবস্থা রাষ্ট্রীয় ছিল না, এটা রাষ্ট্রীয় আইডিয়া অনেক পরে এসছে, বাংলা অঞ্চলে পরে এসছে। এটার এই প্রসঙ্গে একটু পরে আসতেছি আমরা। জাতীয়তাবাদ রাষ্ট্র ধারণাটা অনেক পরের আইডিয়া এগুলো। তো গুরু কি পড়াচ্ছেন, গুরুর আমরা সিলেবাসে যদি দেখি আমরা, গুরু পড়াচ্ছেন হচ্ছে মূলত তাকে ধর্মীয় শ্রুতি কথা পড়াচ্ছেন, তাকে মানে ধর্মীয় কিছু কাহিনী, রামায়ণ মহাভারতের গল্প পড়াচ্ছেন, লোকগল্প পড়াচ্ছেন, আর সাথে দুটো জিনিস শেখাচ্ছেন। একটা হচ্ছে মহাজনী হিসাব আর কারবারি হিসাব, মানে জমির হিসাব শিখাচ্ছেন আর জমি সুদ কোষার হিসাব শিখাচ্ছেন। কেন ঘটনাটা ঘটলো? তখন বৃত্তি বলতে দুটো জিনিসই হতো। জমিদার যারা ছিলেন তারা জমি সংক্রান্ত মাপজোক জানতে হতো, তার জমি ক্রয় বিক্রির ব্যাপার ছিল, জমি এটা ছিল, জমি দান করা তার নেয়, এই ব্যাপারগুলো ছিল। জমির হিসাব, কাঠের লেনদেন করা হতো, কাঠ বিক্রি হতো বা কাঠ দিয়ে কিছু বানানো হতো, সেখানে কাঠকে মাপতে হয়, জ্যামিতি শেখাচ্ছেন, কাঠের হিসাব শেখাচ্ছেন। আর যখন মহাজন যারা ব্যবসা যারা করতেন, তাদের ব্যবসাটা মূল বিষয় ছিল হচ্ছে সুদের ব্যবসা করা, মানে ঋণ দিয়ে সুদ নিয়ে নেয়। তো সুদের হিসাব আমরা যে বর্তমানে সুদ শিখি আমরা, যেটা শিখি আমরা মূলত মধ্যযুগের এই মহাজন হিসাবের আইডিয়াটা আসলে সুদের হিসাব। তাহলে স্পষ্টত বোঝা যাচ্ছে গুরুরা যদিও তাদেরকে ধর্মীয় ইতিকথা পুঁথিকথা শিখাচ্ছেন, বা ধর্মের রূপকথা শিখাচ্ছেন, বা ধর্মের পুরাণ কাহিনী শেখাচ্ছেন, তারা পাশাপাশি কিন্তু শেখাচ্ছেন হচ্ছে দুটি খুবই গুরুত্বপূর্ণ জিনিস, যেটা তার বৃত্তিমূলক জায়গায় হবে, হয় রাজার বাড়িতে গিয়ে সে কাজ করবে, অথবা সে মহাজনের বাড়িতে গিয়ে কাজ করবে। সেই জন্য তাকে মহাজন হিসাব শেখানো হচ্ছে, সুদ কষা হিসাব শেখানো হচ্ছে, জমির মাপ শেখানো হচ্ছে, কাঠের ম্যাপ শেখানো হচ্ছে। এরা পুরো মধ্যযুগ জিনিসটা চলেছে। পাশাপাশি মুসলমান যারা ছিলেন, মধ্যযুগ প্রসঙ্গ চলে আসছে, আপনারা জানেন যে বখতিয়ার খিলজি আসার পরে মুসলমান শাসন তৈরি হলো, তারা একটা শিক্ষা ব্যবস্থা গড়ে তুললেন এখানে, সেটা হচ্ছে মক্তব তুললেন, যেটা প্রাইমারি ইস্যু বেসিক্যালি। তো তাদের এখানে এই ইস্যু ঢুকলো না, মানে এই সুদ খোসার হিসাব বা এই মহাজনী হিসাব বা কাঠের হিসাবগুলো ঢুকলো না তাদের এখানে। তারা মূলত আরবি মাধ্যমে মুখস্থ নির্ভর তারা এই ধর্মীয় শিক্ষা তারা দিতে শুরু, মূলত মানে কোরআন পড়া বা হাদিস পড়ার বিষয় তারা শেখাতে শুরু করেন। এটা ধারাবাহিক চলতে থাকলো জিনিসগুলো, মানে দুটো প্যারাল ধারা, একটা হচ্ছে মাদ্রাসা শিক্ষা, মক্তব যেটা প্রাথমিক শিক্ষার আইডিয়া, একটা হচ্ছে আমাদের পাঠশালা, যেটা মূলত ইন্ডোজেনাস, মানে লোকজ আমাদের ধারা, নিজস্ব ধারা। এবং যখন আপনি দেখবেন যে যারা পাঠশালা কি মানে পড়ানোর পদ্ধতিটা কি ছিল, আমরা এখন যে দশমিক পদ্ধতি পড়াই, ওইখানে গণিত দশমিক পদ্ধতি শেখানো হতো না, ওখানে জোর সংখ্যা শেখানো হতো, মানে জোড়া, কন্ডা, কড়া এগুলো শেখানো হতো, এগুলো শেখানো হতো। শুভঙ্করের ফাঁকি নামে একটা ইয়ে ছিল, গণিত পদ্ধতি ছিল, চালাকি করে অনেক কিছু বলা হতো, এবং সেখানে অঙ্ক করতে হতো। পরে যদি ওটাকে নিন্দা করে এটা বাদ দিয়ে দেওয়া হয়েছে ব্রিটিশ আমলে। তো এগুলো খুব বৈষয়িক ব্যাপার, মানে একদম বাস্তব ভিত্তিক শিক্ষা। তাহলে ওই সময় একটা পারলৌকিক শিক্ষা ধারা মক্তব পাচ্ছি আমরা, আর পাশাপাশি খুবই পারলৌকিক ইহলৌকিক সমন্বয় করা যেটা পাঠশালা, যেটা
সেই পাঠশালা দেখতে পাচ্ছি আমরা, একদিকে তারা ধর্মীয় পুরাণ কথা শেখাচ্ছেন, সীতার বনবাস শেখাচ্ছেন, বেতাল পঞ্চবংশ দিয়ে পড়ে শোনাচ্ছেন তারা, আবার তারা মহাজনী হিসাব, সুদী হিসাব শেখাচ্ছেন তারা। এই ধারাগুলো তখন তৈরি হলো। কতদিনে 1757 সাল পার হয়ে গিয়েছে, মধ্যযুগ পার হয়ে যাচ্ছে, আমরা জানি যে ব্রিটিশরা ক্ষমতায়, ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্ষমতায় চলে আসলো। ইস্ট ইন্ডিয়া ক্ষমতা আসার পরে কিন্তু তার শিক্ষানীতি চিন্তা তারা কখনই তারা করেন নাই। আসলে তারা শিক্ষানী সমস্যা চিন্তা করতে শুরু করেন কখন? যখন 1813 সালে তারা কোম্পানির, তারা ভারতবর্ষে যে তারা ব্যবসা করতে চান, সে ব্যবসার জন্য তারা যখন তাদের লাইসেন্স প্রমাণ করতে গেলেন, তখন ব্রিটিশ রাজদরবার থেকে বলা হলো যে যদি আপনারা ভারতে আপনারা ব্যবসা করতে চান আপনারা, তাহলে আপনাদেরকে ভারতের শিক্ষার দায়িত্ব নিতে হবে। এটা ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বলা হলো। এই 1813 সালের প্রথমবারের মতো ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার বিহার অঞ্চলের জন্য, আমরা এখন বাংলা নিয়ে কথা, এটা বাংলা অঞ্চলে চলে এসেছি, আমরা শিক্ষা ব্যবস্থার মূল জায়গায় চলে আসতেছি আমরা। বিহার অঞ্চল তারা 1 লক্ষ টাকা দান করলো। তারা 1 লক্ষ টাকা দিল, তো অনুদান দিল যে এই শিক্ষাটা তারা বাংলা অঞ্চলের যে পাঠশালা যেটা আছে আমাদের, বা মক্তব যেটা আছে, এই ব্যবস্থাকে ডেভেলপ করার জন্য তো 1 লক্ষ টাকা অনুদান দিল তারা, ওই সময় তারা দিল। এটা দেওয়ার পর যে ঘটনাটা ঘটলো, পুরো ভারতবর্ষের, কলকাতার বুদ্ধিজীবী সমাজ, আপনারা জানেন 18 সাল জন রেনেসাঁ তৈরি হলো, ফুডুল্যাম প্রদের আগে হয়ে গেছে, প্রসঙ্গে একটু পরে আসবো। আমরা যে পাঠ্যপুস্তকের কথা বলবো, ফুডুল্যাম প্রদের প্রসঙ্গ তখন চলে আসবে। আমাদের পাঠ্যপুস্তকের উৎস আসলে ওই জায়গায় গেল। তো এটা দেওয়ার পরে দুই ভাগ, আমাদের বুদ্ধিজীবী সমাজ তৎকালীন রেনেসাঁর লোকজন দুই ভাগ হয়ে গেলেন। তারা বলেন যে এই টাকাটা তাইলে কি আমাদের দেশজ শিক্ষা যেটা, আমাদের পাঠশালা যেটা আছে, টোল যেটা আছে, মক্তব যেটা আছে, সেখানে দেয়া হবে, নাকি ইংরেজি শিক্ষা দেয়া হবে? এটা ইংরেজি শিক্ষা মানে ইউরোপীয় আধুনিক জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে দেওয়া হবে। এটা নিয়ে 1823 সাল পর্যন্ত কিন্তু আমরা দেখবো যে কোনো সমাধানে আসতে পারলেন না। এবং এই দুই ধারা হয়ে দেখবো যে আমরা 23 সাল পর্যন্ত দেখবো যে কোনো ধারাতেই শিক্ষার টাকাটা বে করা গেল না, এবং 1 পয়সা আনতে বে করা যায়নি 23 সাল পর্যন্ত। এর মধ্যে একটা ঘটনা ঘটলো, বুকানন নামে একজন ফরাসি ছিলেন, এখানে চার্চের কর্মী উনি এসেছিলেন। তাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছিল যে বাংলা অঞ্চলের শিক্ষা জরিপ করার জন্য, যে টাকাটাকে কাজে লাগানো যায়। তো উনি জরিপ করে উনি এটা রিপোর্ট দিয়ে বললো যে বাংলা অঞ্চল, এটা 1814 সালের কথা বলছি আমরা, উনি জরিপ দিয়ে বললো যে বাংলা অঞ্চলের প্রত্যেক জায়গাতেই কোনো না কোনো ভাবে নিজস্ব শিক্ষা ব্যবস্থা আছে, যেটা জনগণের সম্পৃক্ত আছে, মানে পাবলিক এখানে সংযোজন আছে, মানে পাবলিক টাকা দেয়। যে উঠানে যে পাঠশালা বসে, সেটা বেতন, মাসে মাসে বেতন মূলত আমাদের এই গ্রামের লোকজনই দেন। মানে বাবা হয়তো ডিম দেন, আলু দেন, কদু গাছের সেই লাউটা দিয়ে দেন, এটা একটা পে করেন তিনি আলটিমেটলি। এই ব্যবস্থাতে জনগণের সম্পৃক্ততা আছে। তাহলে উনি বুকানন বললেন যে এই ব্যবস্থার মধ্যে টাকা দেওয়া হোক, কিন্তু এটা কিন্তু সরকার খুব সহজে মেনে নিল না। এর মধ্যে আরেকটা রিপোর্টের জন্য উইলিয়াম ম্যাডামকে দায়িত্ব দিতে হলো 1835 সালে। উনি দায়িত্ব নিলেন যে উনাকে বলা তাহলে কি করা যায়। উনি এই অঞ্চলের একটা গবেষণা করলো বাংলা বিহারে। উনি জরিপ করে বলল যে এই অঞ্চলে প্রায় 1 লক্ষ প্রাইমারি স্কুল আছে। মানে প্রাইমারি স্কুল থেকে উনি আসলে মূলত ওই পাঠশালার কথা উনি বলছেন। আসলে উনি বলছেন এগুলি ফিনান্স করা হোক। কিন্তু এই সময় একজন নাকুচু লোক আসলেন, তার নাম লর্ড ম্যাকলে। ম্যাকলে কবি ছিলেন, আপনারা জানেন কবিতার বইয়ে তার আছে ম্যাকলে, লর্ড ম্যাকলে। তো ম্যাকলে খুব নাকুচু লোক ছিলেন। ম্যাকলে ভারতবর্ষ সম্পর্কে খুবই বাজে ধারণা নিতেন উনি, উন্নাসিক ধরনের মানুষ। উনি বলেছিলেন যে পুরো ভারতবর্ষের জ্ঞানকে যদি এক জায়গায় করা হয়, তাহলেও তা ইউরোপের একটি তাকে সমান হবে না, এটা উনি বলেছিলেন। তো ম্যাকলে উনি ওই বল্লাট হয়ে উনি আসলেন। উনি এসে বলেন না, এই ম্যাকলে মিনিটস আমরা বলি ওই সময় 1838 সালে ম্যাকলে মিনিটস খুব বিখ্যাত শিক্ষার জন্য। আমাদের এই ভাগ্য এখন যেটা তৈরি হয়েছে, আমাদের শিক্ষা ব্যবস্থা এখান থেকে শুরু, আসলে এই লর্ড ম্যাকলে থেকে শুরু হলো। দেন লর্ড ম্যাকলে বলেন না, আমরা এটা করবো না, আমরা ইউরোপীয় বিদ্যায় আমরা টাকাটা দিব আমরা, এবং এটা সবাই পড়া দরকার নাই। এটা হচ্ছে সমাজের উচ্চ শ্রেণীর লোকজন পড়বে, যার টাকা আছে তারা পড়বে, এবং সেখান থেকে চুইয়ে বিদ্যা নিচের দিকে পড়বে। মানে এটাকে ডাউনওয়ার্ড ফিল্ট্রেশন থিওরি উনি দিলেন, চুইয়ে পড়া শিক্ষানীতি। যে বললেন যে না, আমরা ইংরেজি শিক্ষা শেখাবো, এখানে ইউরোপীয় বিদ্যা শেখাবো, এবং এটা যদি কস্টলি হবে, এটা সবাইকে শেখার দরকার নাই, সবার জন্য গণশিক্ষা এটা হবে না, এই বিদ্যা ব্যবস্থাটা হবে আলটিমেটলি উচ্চ শ্রেণীর, সমাজের উচ্চ শ্রেণীর জন্য, যারা পাবে তারা। এবং এটাই তো লর্ড বেন্টিঙ্ক এটাকে শিক্ষানীতি হিসেবে গ্রহণ করে ফেলেন। আমরা 40-এর মধ্যে 1840 সালে দেখবো যে এই অঞ্চলের শিক্ষার ভবিষ্যৎ প্রায় নিশ্চিত হয়ে গেল, যে আমাদের শিক্ষা ব্যবস্থাটা বৈষম্যমূলক, এটা চুইয়ে পড়া নীতির ভিত্তিতে সমাজের উচ্চ শ্রেণীর জন্য তৈরি করা হবে, যারা ইউরোপীয় বিদ্যা পড়বে, আর পাশাপাশি টাকা দেওয়া হবে না তাদেরকে, তারা হচ্ছে দেশজ বিদ্যা পড়বে, যারা পাঠশালা টুলে পড়বে, মক্তবে পড়বে, গরিব মানুষ তৈরি হবে এখান থেকে। তো কেউ মুসলিম গরিব হবে, কেউ হিন্দু গরিব হবে, এরা কেউ মূলধারায় আসতে পারবে, সমাজ শাসন করার জায়গায় তারা আসতে পারবে না। এটা উনি গ্রহণ করলেন।
এই শিক্ষা ব্যবস্থার ভিত্তিতে মূলত ভারতের পুরো শিক্ষা ব্যবস্থা, বাংলা অঞ্চলের শিক্ষা ব্যবস্থা গড়ে উঠেছে। আসলে এই বৈষম্য আমরা যখন শিক্ষা ব্যবস্থা দেখতে পাচ্ছি, এটার বেসিক হচ্ছে এই মেকলে নীতি, আসলে চুইয়ে পড়া নীতির বেসিক এটা। আমরা এখন যে নয় ধারা শিক্ষা ব্যবস্থা দেখছি, যে বড় লোকের ছেলেরা ইংলিশ মিডিয়ামে পড়ছে, চাকরির ক্ষেত্রে যারা খুব অভিজাত চাকরি করছেন তাদের ছেলেরা কিডিয়ান ইয়েতে পড়ছে, ক্যাড কলেজে পড়ছে, গরিব মানুষের বাচ্চা মাদ্রাসায় পড়ছে। এই যে বিভাজন তৈরি হওয়া, এটার সূত্র কিন্তু এখান থেকে শুরু হলো। কিন্তু এটা যখন সমালোচনা তৈরি হলো, তারপর 1854 সালে একজন লোক এলেন এখানে, উনি হচ্ছে উড। তো উড উনি আসার পরে উনি বললেন যে উনি ব্যাপারটার এই জন্য, মানে উড যে এখন যে সমালোচনা তৈরি হচ্ছিল আলটিমেটলি যে শিক্ষা নিয়ে, দেন উড একটা নতুন একটা আইডিয়া দিলেন। উনি বললেন না, উড একটা ডেসপাস দিলেন। উডের ডেসপাস উনি বললেন না, শিক্ষাটাকে আমরা গণপর্যায়ে নিয়ে যাবো, এটাকে আমরা একটা সবার জন্য নিয়ে যাবো, কিন্তু প্রথমে সব জায়গায় নিব না, আমরা জেলা পর্যায়ে নিব। এবং যে সমস্ত পাঠশালাগুলো আমাদের অনুদান নিবে, তারা আমাদের শিক্ষাক্রমে আসবে এবং তারা এই শিক্ষাক্রম তারা এটা পড়বে। এবং এই প্রথমবারের মতো আমাদের এখানে যে এদের পর্যন্ত যে এরিথমেটিক যেটা পড়ানো হচ্ছিল, মূলত শতকরা হিসাব এবং পড়া হিসাব বা এবং অলঙ্কার শাস্ত্র, ব্যাকরণ যেগুলো পড়ানো হচ্ছিল, এর জায়গায় পুরো প্রথমবারের মতো ওই যে বলছিলেন না, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলেছিলেন বাঙালির ইতিহাস বলে কিছু নাই, তো ইতিহাস চর্চা শুরু হলো। এবং লর্ড ম্যাকলে নাকচ করে বলছিলেন যে এখানকার ইতিহাস বলতে বোঝায় যে পৃথিবীর সমুদ্র 3 রকম, দুদক্ষিণের সমুদ্র। হ্যাঁ, তো হিন্দু ধারণা যেটা আছে, এরকম এই সমুদ্র পার হওয়া মহাপাপ, এটা হচ্ছে ভূগোল জ্ঞান বাঙালি, এই মানে ভারতবর্ষের ভূগোল জ্ঞান। তো তখন এই আধুনিক ভূগোল শিক্ষা, ইতিহাস, এগুলো তখন শিক্ষায় চলে এলো। এবং সেগুলোর একটা সিলেবাসের আমার কাছে একটা আছে, কপি আছে এখানে, ওই সিলেবাসে কি দেওয়া হলো, পড়লে বোধ অনেক সময় যাবে। আপনারা কাজী শহীদুল্লাহর পাঠশালাতে স্কুল বইটা পড়লে এটা পেয়ে যাবেন আপনারা আলটিমেটলি। তো সিলেবাস এটা করা হলো। তখন মূলত এই সাংগঠনিকভাবে রাষ্ট্রীয় পর্যায়ে শিক্ষা ব্যবস্থা তৈরি করা হলো। মানে রাষ্ট্র প্রথম একদম জেলা পর্যায়ে শিক্ষা, জেলা স্কুল যেগুলি পেয়েছি আমরা বর্তমান জেলা স্কুল যেগুলো, এগুলো মূলত আসলে ওই সময় তৈরি করা অনুদানপ্রাপ্ত স্কুল এগুলো, আসলে ইংলিশ মিডিয়াম স্কুল এগুলো, জেলা স্কুল যেগুলো। এখন দেখুন যে জেলা স্কুল এখনো ভালো অবস্থায় আছে প্রায়টাই। তো ওই সময়টা উডের ফলাফলটা, উডের ফল উদ্দেশ্য করা। কিন্তু এর পাশাপাশি একটা জিনিস ঘটলো কি, মিশনারি যারা ছিল এখানে, যারা ধর্মপ্রচার করতে এসেছিলেন, তারা শিক্ষা ব্যবস্থা তৈরি করেছিলেন। তারা এসে প্রথম 1817 সালে, তারা তো জানেনি, মার্সম্যানের অনেকের নাম শুনেছেন আপনারা, ডেভিড হিয়ার অনেকের নাম শুনেছেন আপনারা। তো তারা খ্রিস্টান পাদ্রীরা, যারা মিশনারি যারা এসেছিলেন, যারা তারা এখানে শিক্ষা ব্যবস্থা তৈরি করে, তাদের উদ্দেশ্য ছিল হচ্ছে ধর্মপ্রচার করা। এবং জানেন যে ডেভিড হিয়ার অনেক মানে কপালে তিলক দিয়ে উনি বলতেন যে আমি নতুন অবতার হিসাবে এসেছি বলে, উনি বাইবেল হাতে ঘুরে বেড়াতেন উনি। তো তারা যে কাজটা করলেন, তারা বললেন যে না, এই যে তারা যে আইডিয়া দিচ্ছে যে ইংরেজিতে ইউরোপীয় বিদ্যা শেখার আইডিয়া, এটা এখানে চালানো যাবে না, শিক্ষা মাতৃভাষায় হবে। এবং তারা মাতৃভাষা ভিত্তিক, তাদের উদ্দেশ্য ধর্মপ্রচার অবশ্যই। তো তারা মিশনারি স্কুল তৈরি করলেন, তারা একটা ধারা তৈরি করলেন, এবং এটা শক্তিশালী ধারা। এবং তারাই প্রথমবারের মতো স্কুল বুক সোসাইটি তৈরি করলেন তারা। এবং আমরা যে পাঠ্যপুস্তক লিখছি, আমরা যেটা আমার পরিচয় যখন দেওয়া হচ্ছে পাঠ্যপুস্তক প্রণেতা, ওই সময় শুরু হলো স্কুল বুক সোসাইটি। হ্যাঁ, তার আমরা ভুলে যাচ্ছি না 1801 সালে যে ফুটুলিয়াম কলেজ তৈরি হলো, যেটা সেখানে পাঠ্যপুস্তক লেখা হয়েছিল। মানে পাঠ্যপুস্তক লেখার উদ্দেশ্য ছিল কিন্তু আমাদের বাঙালিদের শিক্ষা দেওয়া নয়, উদ্দেশ্য ছিল হচ্ছে ইউরোপে যারা তরুণ যে আসবেন, যে পেশাজীবীরা আসবে, তাদেরকে বাংলা অঞ্চলে বাংলা শিক্ষা দেওয়া, আসলে এটা অন্য উদ্দেশ্য ছিল। তো এই স্কুল বুক সোসাইটি 1817 সালে প্রথম তারা পাঠ্যপুস্তক তৈরি করলেন, মাতৃভাষায় বাংলা ভাষায় পাঠ্যপুস্তক তৈরি করলেন। এর মধ্যে লোককাহিনী, পশু পাখির মধ্যে নীতিমূলক কাহিনী, নীতি শিক্ষা, এর মধ্যে গণিত শিক্ষা, এগুলো তৈরি করলেন তারা। এই ধারাগুলো তৈরি হলো। আমরা আজকে যে নটারডেম কলেজ পেয়েছি বা যে হলি ক্রস যেগুলো দেখছি আমরা, এগুলো আসলে এগুলোর উত্তরাধিকার। এই মানে হয়তো রাষ্ট্রীয় তারা কার্যক্রম নিয়েছেন তারা, এগুলো তো মিশনের উদ্যোগের উজ্জ্বল উদাহরণ। এবং আপনারা জানেন যে এখনো বাংলাদেশের নটারডেম কলেজ বা হলি ক্রস ভালো শিক্ষা প্রতিষ্ঠান এগুলো, তো তারা এগুলো উত্তরাধিকার গ্রহণ করেছিলেন। তো এই পর্যন্ত যে আমরা পেলাম, যেটা পাঠ্যপুস্তক তৈরি করার সিস্টেম পেয়ে গেলাম, যেটা 1817 সালে যে পাঠ্যপুস্তক তৈরি যে নিয়ম তৈরি হলো এখানে। এবং তার আগে আমরা দেখেছি ফুটুলিয়াম পাঠ্যপুস্তক তৈরি করা হচ্ছে। তারপরে আমরা তো বিদ্যাসাগর পাঠ্যপুস্তক বর্ণ পরিচয় লিখছেন, রামরাম মৃত্যু বসু লিখছেন, পাঠ্যপুস্তক তৈরি করার ধারা তৈরি হলো। তো সেই ধারাতে মূলত ভাষা শিক্ষা, মানে বিদ্যাসাগরের পাঠ্যপুস্তকই হোক, স্কুল বুক সোসাইটি হোক, যারাই করেছেন তাদের পাঠ্যপুস্তক তৈরির উদ্দেশ্য ছিল হচ্ছে ভাষা শিক্ষা, ভাষা শেখানো আর বেসিক গণিত শেখানো। তো এই পর্যন্ত যে আমরা শিক্ষা ব্যবস্থা পেয়েছি আমরা, সেটা হচ্ছে মূলত এই যে উত্তরাধিকার বললাম, একটা মাদ্রাসা শিক্ষা, একটা পাঠশালা যেটাতে আসলে লোকজ শিক্ষা, যেটা মিশনারি ধারায় পরে মিলিত হয়েছে, আর একটা সেকুলার শিক্ষা, যেটা আসলে ইউরোপীয় ধারা, যেটা আমরা এই উডের যে শিক্ষা ব্যবস্থা, যে অনুদান যারা পেয়েছিলেন, জেলা স্কুল যেগুলো, ইংলিশ মিডিয়াম স্কুল যেগুলো হলো, সেগুলো। এই শিক্ষার বিভাজনগুলো, এই শিক্ষার উত্তরাধিকারগুলো এই মুহূর্তে আমরা বহন করছি আমরা। তো
আজকে যে বিতর্ক তৈরি শিক্ষাক্রম নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, আমি প্রাথমিক মূলত কথা বলবো। প্রাথমিক শিক্ষাক্রম নিয়ে আসলে খুব একটা বিতর্ক তৈরি হয়নি। বিতর্ক হয়েছে আসলে মাধ্যমিকের শিক্ষাক্রম নিয়ে। কিন্তু যে শিক্ষার যে রূপরেখা, যেটা শিক্ষার যে রূপরেখা দেওয়া হয়েছিল, সেটা কিন্তু একই একটা ধারায় দিয়েছিল। আপনারা যদি চান তাহলে আমি রূপরেখা এটা পাওয়ার করতে পারি, এটা কিছু অংশ দেখাতে পারি। তানভীর, আমি দেখাবো কিছু অংশ? সময় নষ্ট হবে? দেখাবো? হ্যাঁ শিওর স্যার, দেখাতে পারেন। আমি দেখাই তাহলে। শেয়ার স্ক্রিন দেখি একটু। তো এটা হচ্ছে রূপরেখা, যেটা দেখছি আমরা যে শিক্ষাক্রমের রূপরেখা। এটা মূলত প্রাথমিক থেকে একদম মাঝে পর্যন্ত, 12 পর্যন্ত, মানে 12 পর্যন্ত। এটা হচ্ছে আমরা এখন যে আমরা হইচই করছি, এটা নিয়ে আমরা যে শিক্ষাক্রম নিয়ে আমরা যে বিতর্কটা চলছে, এটা আসলে প্রাক প্রাথমিক থেকে দ্বাদশ, এটা মূলত। এখানে কিন্তু প্রাথমিক থেকে যে মাধ্যমিক পর্যন্ত পুরো যেটা, সেটা কিন্তু একই রকম আইডিয়া দেওয়া হয়েছে। এবং সেটা কিন্তু খুব, আমাদের যতজনকে যে কথা বললাম তার থেকে পৃথক কিছু নাই, ওগুলো উত্তরাধিকারকে বহন করা হচ্ছে। কেন, গত শতাব্দীতে আমরা যে অ্যাক্টিভিটি বেস লার্নিং যেটা করেছিলাম আমরা, সেগুলো আইডিয়াগুলো দেওয়া আছে। এবং 1992 সালে যে যোগ্যতাভিত্তিক শিক্ষাক্রম, এখানে এর কথাই বলা হয়েছে। এখানে কথা মাধ্যমিক যে কাজটা করেছে তারা, এখানে একটা শব্দ প্রয়োগ করা হয়েছে। শব্দ প্রয়োগে হচ্ছে, এটা বলা হচ্ছে যে অভিজ্ঞতাভিত্তিক শিক্ষণ, এটা বলা হয়েছে। এটা হচ্ছে পেডাগজির ক্ষেত্রে, মানে শিক্ষণ শেখানোর ক্ষেত্রে, ক্লাসরুম পর্যায়ের ক্ষেত্রে এটা কথা বলা হয়েছে। এটা সম্ভবত 27 পৃষ্ঠা 75 পৃষ্ঠা বলা হয়েছে। তো সেখানে কোথাও কিন্তু দেখবেন যে এই মাধ্যমিকের যে এখন যে হইচইটা গেছে অভিজ্ঞতাভিত্তিক শিক্ষণ নিয়ে, যেটা এটা নিয়ে এখানে বড় কিন্তু আইডিয়া দেওয়া হয় নাই কোনো। এখানে মূলত আমাদের দেখবো যে আমরা যে আইডিয়াগুলো নেওয়া হচ্ছে, এগুলো তো আমাদের শিক্ষাতাত্ত্বিক যেগুলো আছে, গঠনবাদ, তারপরে এই ব্যাপারগুলোকে নেওয়া হয়েছে এখানে, যা পেঁয়াজের থিওরি নেওয়া হয়েছে আসলে এগুলোই। তো কিন্তু মাধ্যমিকে যে কাজটি করেছেন তারা এই যোগ্যতাবাদী শিক্ষাক্রমের ক্ষেত্রে তারা যে কাজটা করেছেন, এখানে ওই যে দার্শনিকবিদ দেখেন আপনারা, দেখুন কি কি লেখা আছে এখানে। কথা কিন্তু ডেভিডের কথা বলা নাই, যেটা নিয়ে আসলে ডেভিড নিয়ে একটু পরে কথা বলছি আমি। হ্যাঁ, এই দেখুন এখানে যেগুলো বলা হয়েছে, পুনর্গঠন মনোবৈজ্ঞানিক ভিত্তি যে কথা নেওয়া হয়েছে, দেখেন আপনার গেস্টাল থিওরি নেওয়া হয়েছে, সোশ্যাল সামাজিক গঠনবাদ নেওয়া হয়েছে, এই আইডিয়াগুলো এখানে নেওয়া হয়েছে। সব এগুলো যেগুলো নিয়ে বিতরণ কারণ নাই। হ্যাঁ, তো এগুলো বহুদিন এখন প্রচলিত, গত প্রায় 15-20 বছর ধরে আমরা এটা চর্চা করছি, বিতর্কটা নিয়ে হয়নি আলটিমেটলি। মূল্যায়নী মাসার বিতর্ক হচ্ছে, যে সৃজনশীল মূল্যায়নী বিতর্ক হচ্ছে, সেটা ঠিক আছে। তারা শুধু কথা বলেছেন হচ্ছে একটা জায়গায় বলছে শিক্ষণ শেখানোর ক্ষেত্রে তারা বলছেন যে তারা শিক্ষণটা হবে অভিজ্ঞতা ভিত্তিক হবে, এটা বলছে। এটা তারা কখনোই বাদ দেন নাই, মানে অ্যাক্টিভিটি বেস লার্নিংটা বাদ দেন নাই, কিন্তু এটা মাধ্যমিক পর্যায়ে গুরুত্ব দেওয়া হয়ে গেছে। এটা দিতে গিয়ে তারা যে কাজটা করেছেন, ওই রাজা যদি বলেন যে যাও ওকে ধরে নিয়ে আসো, তো সোনারা কি করে, তারা পিটাই মোটায় তারা একদম মানে কান ধরে নিয়ে আসে, উঠায় নিয়ে আসে তারা। তো এরকম তারা পুরো ব্যাপারটার মধ্যে দিশা নিয়ে গেছেন তারা। ফলাফল যেটা হলো যে শিক্ষাক্রম নিয়ে এটা তুমুল একটা বিতর্ক তৈরি হয়েছে। এই বিতর্ক কিন্তু এর আগেরবার তৈরি হয়েছিল, ভদ্রলোকের নাম হচ্ছে ডক্টর বুয়েলকার। এটা হচ্ছে 1894 সালে উনি এখানে এসেছিলেন। উনি কামটা করেছিলেন, উনি প্রথমবারের মতো উনি কৃষিবিদ ছিলেন। এই শিক্ষা, উনি বিজ্ঞান শিক্ষার জন্য সবকিছু বাদ দিয়ে উনি হইচই তৈরি করেছিলেন একবার। তো এই ঘটনাটা আবার প্রায় 100 বছর পরে ঘটনাটা ঘটলো আমরা। তো শিক্ষাক্রম প্রণয়নের বিশ্বব্যাপী কিছু মডেল আছে। আমরা মডেলগুলো কিছু নাম শুধু বলবো, আমরা ভেতরে যাবো না, আমরা আমাদের সময় খুব বেশি হাতে নাই, কিছু নাম বলবো আমরা। সেটা হচ্ছে যেমন প্রথম রাফ টাইলার মডেল আমরা বলি, এটা বেশি আগের আইডিয়া না এগুলো। টাইলার মডেল প্রথমে 1949 সালের মডেল। এটা হিলডা তাবার মডেল আছে আমরা বলি। আমরা মডেল এই জন্য বলছি যে বিতর্ক তৈরি হলো কি কারণে, তাবার মডেল বলছি আমরা। দেন হুইলারের মডেল 1967 মডেল উনি দিলেন, কারের মডেল 1968 দিলেন, লুই দিলেন 1977 মডেল দিলেন। আর বর্তমান যে মাধ্যমিক কথা আমার খুব বেশি বলবো না, প্রাইমারিতে চলে যাবো আলটিমেটলি। মাধ্যমিকে যে বর্তমান শিক্ষাক্রম যেটাকে দেখেছি আমরা, যেটা নিয়ে হইচই লেগেছে মূলত, এটা হচ্ছে ডেভিড মডেল। ডেভিড মডেল উনি হচ্ছে ডেভিড 1984 সালে উনি প্রথম এই মডেলটা দিলেন। উনি অভিজ্ঞতা শিক্ষণের কথা উনি বললেন যে বাচ্চা এভাবে লার্নিং করবে। ওরা বলে যে অভিজ্ঞতা থেকে যাবে, অভিজ্ঞতা থেকে সে এটা নিয়ে এসে তার অভিজ্ঞতা নেওয়ার পরে সে তার আইডিয়া বলবে, আইডিয়া বলার পর শিক্ষকরা আইডিয়া দেবেন, তারপর থার্ড আইডিয়া তৈরি হবে, তারপর তার মূল্যবোধে পরিবর্তন হবে, তারপর এটা জীবনে এসে নিয়ে যাবে। এটা হচ্ছে আমাদের ডেভিডের আইডিয়া। ডেভিড যখন আইডিয়া দিচ্ছেন, এই অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষণের যে আইডিয়া দিচ্ছেন, এক্সপেরিয়েন্সিয়াল লার্নিং এর যে আইডিয়া দিচ্ছেন তিনি, এই আইডিয়াটা নতুন না, কিন্তু যা পিয়াজের আইডিয়ার মধ্যে আইডিয়াটা ছিল। যা পিয়াজ আগের দার্শনিক জানি। তারপরে আমরা ফ্রেডরিক, আমরা যে কিন্ডারগার্টেন পদ্ধতিটা বলি আমরা, যে কিন্ডারগার্টেন পদ্ধতি, যে ফ্রয়েবেলের যে থিওরি, ফ্রয়েবেলের থিওরির মধ্যেও দেখবো যে আমরা
এই অংশগ্রহণমূলক পদ্ধতি মানে ফ্লাইবল দেখবো যে আমরা কি করা হয় যে কোথাও মানে ক্লাসরুমে বিভিন্ন কিউব দেওয়া হয়, বিভিন্ন মডেল দেওয়া হয়, তারা এগুলো নিজেরা খেলা করে খেলতে খেলতে তারা শিখে এগুলো মানে কাজের ভিতর দিয়ে শেখা। তো এটা আলটিমেটলি আমাদের ফ্লাইবলের থিওরির মধ্যে ছিল, আমাদের পিয়াজের থিওরির মধ্যে ছিল এটা। কিন্তু আমাদের এই ডেভিড যে থিওরি দিলেন 1984-85 সালে 84 সালে বইটা বেরোলো, মডেল বেরোলো তার। তো এই মডেলের মধ্যে বলা যে অভিজ্ঞতাতে যাওয়ার কথা বলা হলো, কিন্তু কিপ ইন মাইন্ড তিনি যখন এই মডেল দিচ্ছেন আমাদের ফ্লাইবল যে তত্ত্ব দিচ্ছেন, উনি বলছেন যে বাচ্চাদেরকে তত্ত্ব না শিখিয়ে বা মুখস্থ না শিখিয়ে তাদের ক্লাসে যদি আমরা এই জিনিস দেই, আমরা বানাতে দেই, মাটির কাজ করতে দেই, খেলতে দেই, বা কোনো মানে কিউব দেই, আমরা বিনোদন দিয়ে দেই, আমরা খেলতে খেলতে সে বানাতে শিখলো, এগুলো ঘর বানাতে শিখলো, পাতিল বানাতে শিখলো, এগুলো যে থিওরিতে দিচ্ছিলেন, এই কথার সম্প্রসারণ মূলত হচ্ছে ডেভিডের থিওরি সম্প্রসারণ। তো ডেভিড যখন তত্ত্ব দিচ্ছেন 1992 সালে আমরা যে যোগ্যতা শিক্ষণ করেছিলাম, সেখানে আমাদের লার্নিং প্রসেস কিন্তু আলটিমেটলি আমরা শিক্ষণ কিন্তু আমরা অ্যাক্টিভিটি বেস করছিলাম। আমরা মানে এটা আমাদের অ্যাক্টিভিটি থাকবে, মানে শিক্ষক কেন্দ্রিক এটা হবে না, শিক্ষার্থী কেন্দ্রিক হবে, তারা কিছু করে তারা শিখবে তারা। এই আইডিয়া কিন্তু 92 সালেই ছিল, কিন্তু এটা 92 সালে শিক্ষাক্রমে এই আইডিয়াটা ছিল। তো আমাদের এই ডেভিড যে থিওরি দিচ্ছেন, ডেভিড থিওরি যখন দিচ্ছেন মনে হয় দরকার, তখন কিন্তু ইন্টারেক্টিভ মিডিয়া তখন আসে নাই, মানে ইন্টারনেটে আইডিয়া নাই, ইউটিউবের আইডিয়া কাছে নাই। মানে এখন যদি একজন শিক্ষাবিদ মনে করেন যেটা গরু রচনা না শিখিয়ে গরু কেমন দেখা জন্য ক্লাসরুমে গরু নিয়ে চলে আসবেন, মাঠে গরু নিয়ে চলে আসবেন, এটা এক ধরনের আক্ষরিক করতে নেওয়া হবে, এটা খুব স্থূলভাবে নেওয়া হবে জিনিসটাকে। গরুকে মাঠে নিয়ে সাথে করবে না, কারণ শহরে এটা বাস্তব না। শহরে আপনি চাইলে একটা স্কুলের মধ্যে শহরের স্কুলের গরু নিয়ে আসতে পারবেন না। আপনি একটা গরু রচনা শেখানোর জন্য আস্ত গরু নিয়ে আসলে ওই স্কুলে যে হল্লা তৈরি হবে, একটা ক্লাসের সময় হচ্ছে মাত্র 45 মিনিটস, এর মধ্যে পরের ক্লাসে বাচ্চারা যাবে, তো বাচ্চারা শ্রেণী করতে বেরিয়ে আসবে, বেরিয়ে এসে সেটা মানে গরু দেখবে, এটা হল্লা তৈরি হবে, ফিরে যাবে, পরের ক্লাস হবে না, পরের ক্লাসটা হবে। এটা বাস্তব আইডিয়া না, এটা প্রায় এক ধরনের আক্ষরিক করতে এটা মানে খুবই র আইডিয়া এটা আসলে। তো ইন্টারনেট মিডিয়া চলে এসছে এখন, আমাদের ডেভিড যে জানতেন না, এটা তো পরে এসছে। আমরা তো ক্লাসরুমে আমরা বলেছি যে ক্লাসরুমে আমাদের পক্ষে ভিডিও নেওয়া সম্ভব, অডিও নেওয়া সম্ভব, আমরা যে কোনো কিছু দেখেন এখন তোমরা শেখার অনেক কিছু আমরা ইউটিউবে শিখতে পারি। আমরা আপনি জানেন, যে জানেন না, আপনি ইউটিউবে সার্চ দেন যে হাউ টু মেক এই জিনিস, ও আপনাকে খুঁজে দিবে। আলটিমেটলি আপনি অনেক জেনে যাবেন, আপনি হাতে কলমে দেখাবে আপনি আলটিমেটলি। তো এটা ইন্টারনেট মিডিয়া এসে ক্লাসরুমে শেখানো সম্ভব, এগুলো সবসময় মানে একদম ওইগুলো যাওয়া উচিত কি উচিত না, ওটার বিতর্ক হতে পারে। ফলাফল যেটা হচ্ছে এই যাওয়ার জন্য যে প্রস্তুতি দরকার ছিল আমাদের, শিক্ষার যে কোনো মডেলে শিক্ষাক্রম করার কিছু পর্যায়ে পার হতে হয়। সেটা হচ্ছে প্রথমে এটা নিডেড অ্যাসেসমেন্ট করতে হয়, মানে কি কি সমস্যা দেখতে হয়। আপনি ধরুন একসাথে যদি 10টার মধ্যে 9টা সমস্যা আপনি পেয়ে যান, যে 9টাই সমস্যা এখানে, তো 9টা কিন্তু এসে সমস্যার সমাধান করতে পারবেন না আপনি। আপনার ঠিক করতে পারবে এই সময়ের মধ্যে 3টা করবো, বাকি সময় বাকি 3টা করবো, এরকম ধারাবাহিক যাবো আমি। শিক্ষাক্রমের মূল তত্ত্বই হচ্ছে যে আপনি কোনো 10% উপরে একসাথে বদলাতে পারবেন না আপনি। কিন্তু আমাদের যে শিক্ষাক্রম যেটা মাধ্যমে যেটা প্রয়োগ করা হচ্ছে, তারা প্রায় 100% বদলে ফেলেছেন একসাথে। ফলে এটা একটা মানে তৈরি হচ্ছে, এটা একটা হল্লা তৈরি হচ্ছে। ফলাফল যেটা হচ্ছে যে এই সময়ের মধ্যে একজন শিক্ষককে মানে টিচার ট্রেনিং এর প্রসঙ্গ আছে, এবং এটা যদি আমরা বড় স্কেলে আমরা এটাকে ট্রাই আউট করে আনতে পারি, এটাকে আমরা এটা কাজ করছি কি করছে না। আর খুব জরুরি হচ্ছে যেটা এটা যেসব শিক্ষা উপকরণ দেওয়া হয়েছে সেগুলোর জন্য বৈষম্য তৈরি হবে কিনা, মানে এই শিক্ষা উপকরণগুলো গরিব মানুষরা দিতে পারবে কিনা, বা বাসায় গিয়ে অনেক তৈরি করে নিয়ে আসতে হচ্ছে অনেক কিছুই, বা স্কুলে নিয়ে তৈরি করা হচ্ছে যেগুলো উপকরণ লাগবে আলটিমেটলি, এটা দিনবাজি হোক বা এটাকে তৈরি করা হোক, এনি কাইন্ড অফ যেটা হয়েছেই হচ্ছে। তো সেগুলো করার জন্য যে উপকরণ লাগবে সেটা ব্যয় দেওয়ার মতো সকল অভিভাবকের ইয়ে আছে কিনা। আর গ্রামের ফার্স্ট জেনারেশন যারা বাচ্চাদের স্কুল যারা দিয়েছেন, তারা আসলে অভিভাবকরা জড়িত না শিক্ষার সাথে, তারা আসলে জানেন না ব্যাপারটা। শহরের বাচ্চার সাথে হয়তো মা বাবা হয়তো জড়িত, তারা হয়তো এটা সাহায্য করবেন বা এগুলো তারা হয়তো তারা সহায়তা করবেন, কিন্তু গ্রামের ব্যাপারটা হবে কিনা জানি না আমরা। এই সংশয়গুলো আছে, কিন্তু এটা একটা ভালো আইডিয়া, যেটা হচ্ছে ভালো একটা আইডিয়াটাকে আমরা যদি সমন্বয় করতে পারতে হতো এটা সুন্দর জিনিস বেরিয়ে আসা সম্ভব। এটা হচ্ছে আমাদের শিক্ষাক্রম নিয়ে যে বিতর্ক করে একটা ইয়ে বলছি। আমি প্রথমেই বলেছি যে শিক্ষাক্রমের যে আমি যে পাওয়ার পয়েন্ট যেটা দেখালাম, শিক্ষাক্রমের রূপরেখা যেটা 2021 সেখানে কোথাও কিন্তু এই ব্যতিক্রমের কথা বলা ছিল না, আসলে ছিল হচ্ছে শিক্ষণের ক্ষেত্রে বলা হয়েছিল এসেনশিয়াল মানে অভিজ্ঞতা ভিত্তিক লার্নিং করা হবে কি হবে না, কিন্তু পুরো শিক্ষাক্রমের মধ্যে শিক্ষার বিষয়বস্তুর মধ্যে সবকিছুর মধ্যে মাধ্যমকে এই চেঞ্জটা চলে এসছে। কিন্তু প্রাইমারিতে এই ঘটনা ঘটেনি। প্রাইমারিতে ঘটনা ঘটে কিছু ঘটনা ছিল, প্রথমত একটা রিপোর্টার সেটা নিয়ে দেখেছেন বোধ হয় আপনারা। প্রাইমারির মাধ্যমে দ্বিমত হয়ে গেছিলেন তারা, এবং তারা প্রাইমারি শিক্ষাক্রম ওই যে শিক্ষাক্রমের যে আইডিয়া যে 10% অধিক করা যাবে সেখানে কিছু পার্থক্যতা নিয়ে এসছে, নতুন কিছু আইডিয়া থ্রো করেছেন তারা, কিন্তু তারা আমূল পরিবর্তন, মূল ছাড়েন নাই। আমূল মানে মূল ছেড়ে দেয়া,
তো মূল তারা পরিবর্তন তারা করে নাই, তারা প্রাইমারিতে তারা কাজটি করেছে। আমি প্রাইমারিতে কাজ করেছি, বাংলার শিক্ষাক্রমটা আমাদের তৈরি করা, আমরা যথেষ্ট আইডিয়া নিয়ে এসে ঠিক আছে, কিন্তু আমরা আমল চেঞ্জ করে নেই আমরা। এবং বইগুলো হয়েছে এবং দেখবেন যে আমার বাংলা 1, 2, 3 বইগুলো আমি আমার নেতৃত্বে তৈরি হয়েছে, দেখবেন যে অদ্যাবধি 3টা বই নিয়ে কোনো কথা হয়নি। এই কারণটা হচ্ছে যে ওই যে বিদ্যাসাগরের কথা বলছিলাম, ওই যে ফুডুলিমার কথা বলছিলাম, ওই যে স্কুল বুস্টারের বইগুলো কথা বলেছিলাম, আমরা এই বইগুলো করার সময় এই ক্লাসিক্যাল জায়গাগুলোকে আমরা স্ট্যান্ডার্ড হিসেবে নিয়েছি, সাথে আমরা নতুন আইডিয়া নিয়েছি। এটা উদাহরণ বলি, আমরা ভাষা শিক্ষার ক্ষেত্রে মানে বর্ণ শেখানোর ক্ষেত্রে, বর্ণমালা শেখানোর ক্ষেত্রে বিদ্যাসাগর থেকে অধ্যাপক পর্যন্ত আসলে প্রথমে স্বরবর্ণ শেখানো হচ্ছিল, তারপরে ব্যঞ্জনবর্ণ, তারপর কাটচিহ্ন। এবার বলা হলো না যে স্বরবর্ণের সাথে কাটচিহ্ন শেখাই আমরা, তো আসলে আকারের রূপান্তর হয়েছে, ইকারের রূপান্তর হয়েছে। তো আমরা অনেকবার চিন্তা করেছি করা যাবে কি যাবে না, চিন্তা করে এটা আমরা মেনে নিয়েছি। তাহলে আমরা স্বরবর্ণ শেখানোর পরে কাটচিহ্ন শিখিয়েছি, তারপর ব্যঞ্জনবর্ণে গিয়েছি, তারপর ব্যঞ্জনের সাথে যুক্ত করে দেখিয়েছি আমরা, এটা নতুন করেছি আমরা। দেন আমরা আগে আইডিয়াগুলো ছিল না এরকম যে আমাদের এই মানে ভাষা ব্যবহারের যে বিভিন্ন প্রেক্ষাপট থাকে, মানে একটা শিশু পরিবারে যেটা ভাষায় কথা বলে, যে তার সমাজে একটা ভাষা ভাষা বদলে যাওয়া, এগুলো বিবেচনা অনেক নিয়ে আসা হয়েছে, পেডাগজি বদল হয়েছে, কিন্তু এটা কখনোই আমূল পরিবর্তন নয়। এটা ওই যে শিক্ষাক্রমের যে অনুসিদ্ধান্ত, হ্যাঁ, এটা কখনোই শতভাগ পরিবর্তন হয়নি, আমরা এটা করিনি। যেটা যে এটা একটা ধীর প্রক্রিয়া পরিবর্তনের জন্য এই বিতর্কে আসে নাই। এই জন্য আপনারা দেখবেন প্রাথমিক শিক্ষাক্রম, আমরা প্রাথমিক শিক্ষাক্রমের যে সরকারি রূপরেখা দিয়েছিলেন 21 সালের, যেটা দেখলাম একটু আগে পাওয়ার পয়েন্টে আমি ইয়েতে স্ক্রিন শেয়ারে, এই আশেপাশেই আমরা আছি, এবং শিক্ষাক্রমের বদনের হয়নি, মানে বিতর্ক বা ডিবেট তৈরি হয়নি। এই মোটামুটি আমার আলোচনার ক্ষেত্রগুলো, যদি কার প্রশ্ন থাকে নিতে পারি এখন আমি। শিওর স্যার, আমাদের বেশ কয়েকটা প্রশ্ন চলে আসছে ইতিমধ্যে। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, প্রাথমিকের বই কতটুকু যুগোপযোগী হয়েছে বলে মনে করেন? অনেক সুন্দর প্রশ্ন, ভালো প্রশ্ন। এগুলো হচ্ছে ক্রস কাটিং ইস্যু। প্রাথমিকের বইগুলো আমরা যেটা হচ্ছে, আমরা কিছু একটা জায়গায় এসেছিলাম যে বাংলার বইতে বিষয়ভিত্তিক বিষয়গুলো বিষয়ভিত্তিক বই থাকবে, যে বাংলার বইতে শুধু বাংলার বিষয়বস্তু থাকবে, সেখানে ধর্ম বর্ণ বিষয় আসবে না, কিন্তু আমরা মানতে পারিনি পরে ধর্ম এখানে ঢুকে পড়েছে, সেটা হয়েছে, এগুলো কিছু আছে। কিন্তু আমরা এর মধ্যে দেখবেন যে গ্লোবালাইজেশন যে আইডিয়া যেগুলো আছে, বিশ্ব নাগরিকতা যে আইডিয়াগুলো আছে, দেখবেন কি ইভেন দো একটা বাচ্চার কাছে মোবাইল থাকবে কি থাকবে না, এটা আমরা চ্যালেঞ্জ ডিবেট আমাদের মধ্যে হচ্ছে, যে বাংলা বইতে দেখবেন আপনারা যেমন একটি লেখার হাতের লেখা কেমন হতে পারে, ওটা সেখানে একদম নমুনা দেখানো আছে। মোবাইলে যে ইন্টারফেস দিলে, যে মোবাইলে দিলে টাইপ করে কেমন দেখাতে পারে, কম্পিউটার টাইপ করে এটা কেমন দেখাতে পারে, সেটা পর্যন্ত দেখানো হচ্ছে। একটা বাচ্চা যে এই তার হাতের লেখা পর্যন্ত যে বিভিন্ন প্রেক্ষিতে বলে যেতে পারে, সেটা পর্যন্ত দেখানো হচ্ছে। আমরা মোবাইলকে বিবেচনায় নিয়েছি, আমরা ইন্টারনেটকে বিবেচনায় নিয়েছি, কম্পিউটার বিবেচনায় নিয়েছি আমরা। এবং গ্লোবালাইজেশনের যে সমস্ত আইডিয়া এসছে, এখন বিশ্বই যে আইডিয়াগুলো এসছে, সহযোগিতা করা, জেন্ডার সেন্সিটিভিটি তৈরি হওয়া, ইনক্লুসিভনেস তৈরি হওয়া, এগুলো সবগুলোই প্রাথমিক শিক্ষার মধ্যে আছে, দেখবেন প্রত্যেকটা যের মধ্যে আছে ইনক্লুসিভনেস আছে। এমনকি দেখবেন যে এর আগের বইগুলো, যে বাংলা বইতে দেখবেন যে যখন ব্যবহার করা হচ্ছে, একটা ধর্মের প্রাধান্য দেওয়া হচ্ছে সবসময়। এবার ত্রিভুতে দেখবেন যে বাংলা মানে ইসলাম ধর্মের এটা গল্পের পাশাপাশি মানে খ্রিস্ট ধর্মের গল্প দেওয়া হচ্ছে, নিকোলাসের কাহিনী দেওয়া হচ্ছে, এই ইনক্লুসিভনেস তৈরি করা হচ্ছে। সুতরাং এই যে ইনক্লুসিভনেস আইডিয়া, এই জেন্ডারের আইডিয়া, এই সমতার আইডিয়া, এগুলো কিন্তু ব্যবহার করা হয়েছে, এবং এগুলো খুবই সাম্প্রতিক আইডিয়া, প্রযুক্তির আইডিয়া ব্যবহার করা হচ্ছে, দেখবেন। থ্যাংক ইউ স্যার। আমাদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, প্রান্তজন করেছেন, শহুরে বাচ্চাদের চেয়ে গ্রামের বাচ্চারা কি সুবিধা বঞ্চিত হচ্ছে? এটা কিভাবে দূর করা যায়? এটা অবশ্যই হচ্ছে, এটা আপনি আনানো একটু মুশকিল হবে, কারণ শহরের বাচ্চারা অনেকগুলো সুবিধা পায়। তারা এখন যদি আমরা মানে সবগুলো শেখানো যেগুলো আমরা আলটিমেটলি ইন্টারনেটে যাচ্ছে, বা তারা বিভিন্ন সফটওয়্যারে যাবে, এগুলো আলটিমেটলি সেক্ষেত্রে গ্রামের স্পিড এত ভালো পাবে না তারা। এবং সব বাচ্চার এই মানে ডাটা কেনার মতো টাকা মানে আছে কিনা, বা স্মার্টফোন জানি না আমরা যেগুলো এরপর এটা সবসময় যেটা থাকছে, এটা সাথে বড় বৈষম্য হচ্ছে। কিন্তু আসলে দেখুন যে শিক্ষার যে বিভিন্ন ধারা তৈরি হয়, এটা ধারা তৈরি হয়ে যাওয়া, মানে একই দেশের নাগরিক কেউ, মানে একই ট্যাক্সের টাকায় কেউ পড়ে ফেলতেছে, সে সরকারি টাকায় পড়ছে, আর কেউ কিন্তু নিজের দান খরচের টাকায় পড়ছে, এবং সে গরিব মানুষ থেকে যাচ্ছে, আলটিমেটলি সে মূলধারায় আসতেছে না। আবার কেউ এখানে বসে বিদেশি নাগরিক তৈরি হচ্ছে, মানে আপনি বাংলাদেশে বসে সে ক্যামব্রিজের কারিকুলাম পড়ছে, সে অস্ট্রেলিয়ার কারিকুলাম পড়তেছে সেখানে বসে বসে। এটা মূল বৈষম্য আমাদের আসলে। আর এটা এখন যে বৈষম্য, সেটা হচ্ছে যে মানে তার ঢোকার ক্ষমতা, মানে প্রবেশাধিকার সে পাচ্ছে কিনা, নেটের মধ্যে ঢোকার সুযোগ পাচ্ছে কিনা, এক্সট্রা সে বই পাচ্ছে কিনা, এই
পাঠ্য বই তো ফ্রি দেওয়া হচ্ছে, বাইরের যে বইগুলো সাবসিডিয়ারি বইগুলো সে পাচ্ছে কিনা, স্বশিক্ষক কার্য পাচ্ছে পারবে না, এই বৈষম্য আছে, এটা সত্যি বৈষম্যটা আছে। এই বৈষম্য দূর করার উপায়টা হচ্ছে যে সমাজের ইনক্লুসিভ উন্নয়ন করা, আসলে মানে শহরকেন্দ্রিক উন্নয়ন না করে ইনক্লুসিভ উন্নয়ন করা, গ্রাম থেকে উন্নয়ন করা, সব জায়গায় সমান উন্নয়ন করা, শহরে বহুতল রাস্তা মানে তৈরি করার পাশাপাশি গ্রামে এটাকে নিয়ে যাওয়া, গ্রামেও গিয়েছে, এখন গ্রামের রাস্তাঘাট তৈরি হচ্ছে জানা করা, গ্রামে ইন্টারনেট সুবিধা নিয়ে যাওয়া, ইন্টারনেটকে শুধুমাত্র ব্যবসায়ীদের হাতে দিয়ে আমরা এটা বলা যায় না উচিত হবে কি উচিত হবে না, আমি শিক্ষাবিদ, সেটা হচ্ছে যে মানে ইন্টারনেটওয়ালারা যে ব্যবসা করছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি এরকম ব্যবসা করে নাই আমাদের সাথে। তো ইন্টারনেটকে একটা যৌক্তিক জায়গায় নিয়ে আসা, ইন্টারনেটকে মানে সবার কাছে সুলভ করে, আমরা প্রস্তাব করেছিলাম যে শিক্ষার্থীর জন্য ইন্টারনেট ফ্রি করে দেওয়া যায় কিনা, ইন্টারনেট এটা প্রস্তাব করেছিলাম আমরা, মোবাইল ফ্রি দেওয়া যায় কিনা, এগুলো মানে ডিভাইস ফ্রি দেওয়া যায় কিনা, এগুলো প্রস্তাব করেছিলাম আমরা। সেগুলো সরকারি উদ্যোগ নিলে এটা করা সম্ভব। আর শিক্ষা অবশ্যই ব্যবহার বাড়াতে হবে, শিক্ষা ব্যবহার দেওয়ার জন্য জিনিস। আমাদের পরবর্তী প্রশ্ন প্রত্যয় সুন্দর আগামীর, উনি লিখেছেন, প্রাথমিকের বই রচনার সময় আপনাদের মাথায় কি থাকে? আপনারা কি চিন্তা করে কোনো পাঠ্যবস্তু সংযুক্ত বা বিযুক্ত করেন? না, আমরা এরকম ব্যাপারটা হয়নি। আমরা চিন্তা যুক্ত বিযুক্ত ব্যাপারটা আমাদের আসে হচ্ছে এটা ডিজাইন থেকে। ডিজাইনটা কি, আমরা যখন প্রথম কারিকুলাম করি, কারিকুলামের ভিত্তির প্রথম হচ্ছে রাষ্ট্রের আদর্শ। রাষ্ট্রের আদর্শ, রাষ্ট্র কি চায় তার আদর্শ, তার জনগোষ্ঠীর মূল্যবোধ কি তার মূল্যবোধ চিন্তা করে দেখা, বৈশ্বিক যে নাগরিকের যে চাহিদা তৈরি হয়েছে সে মূল্যবোধটা, তার 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 এলাকার তার যে মূল্যবোধ আছে, তার সাংস্কৃতিক যে মূল্যবোধ সেগুলো ঠিক করা, অনেকগুলো আইটেম আগে তালিকা করা হয়, যেটা শিক্ষাক্রমে উল্লেখ থাকে যে এগুলো ইন্টারটেক্সে ঢুকবে, এগুলো এসে আমরা তারপর একটা রুব্রিক্স বানাই, আমরা একটা ছক বানাই, আমরা বানিয়ে দেখি যে আমরা এটা হচ্ছে এই পার্ট হচ্ছে দেশপ্রেম শেখাবে, মানে জাতীয়তাবাদ তৈরি করবে, যে মুক্তিযুদ্ধের চেতনা, তাহলে মুক্তিযুদ্ধের পাঠ আমরা এটা দিব একটা, বঙ্গবন্ধুর সাথে পাঠ আমরা দিব একটা, এটা হচ্ছে তার মধ্যে সহযোগিতার মনোভাব তৈরি করবে। আমরা একটা খেলার হতে একটা পাঠ দিলাম যে যৌথভাবে খেলার জায়গা, এটা যে ইনক্লুসিভনেস তৈরি করবে, যে দেখবেন আমরা যে ক্লাস 2 তে দেখবেন যে একজন চ্যালেঞ্জিং বাচ্চা সে স্কুলে স্ক্র্যাচেবল করে যাচ্ছে, তাকে আমরা যুক্ত করেছি খেলার মাঠে, আমরা এটা হচ্ছে ইনক্লুসিভনেস, যাতে ও বাদ না পড়ে যায়। আমরা মূলত ঠিক করি হচ্ছে যুক্তবিক্ত এভাবে করি না, আমরা ঠিক করি যে আমরা শিক্ষাক্রমে যে আদর্শ নেওয়া হয়েছে, রাষ্ট্রের আদর্শ, সমাজের আদর্শ, তার মূল্যবোধগুলো, এবং তার কি কি দক্ষতা দরকার এই সময় টিকে থাকার জন্য, সমাজে তার সামাজিকরণের জন্য, দেশের নাগরিক হওয়ার জন্য, বিশ্বের নাগরিক হওয়ার জন্য কি কি যোগ্যতা লাগবে, তালিকা করি প্রথমে একটা, আমরা তালিকাতে তারপর পাঠ দেওয়া শুরু করি। দেন পাঠ্যপুস্তক হচ্ছে শিক্ষাক্রমকে বাস্তবায়নে একটি উপকরণ মাত্র, একটা উপকরণ, যে মাধ্যমে এটা কিছু করা হবে, আরো পাঠ্য যে নেওয়া হয়, সে তার বিদ্যালয় থেকে শিখে, সে সমাজ থেকে শিখে, সে অংশ থেকে যাতে শিখেছে, এটা একটা শেখার জায়গা। তো আমরা ওই তালিকা অনুযায়ী আমরা আসলে এগুলো ঠিক করি, আমরা কোন বিষয় থাকবে। ধন্যবাদ। আমাদের পরবর্তী প্রশ্ন, বাংলা বইয়ে ছড়া কবিতা যুক্ত করতে কি বিবেচনা করেন? প্রাথমিকের বইয়ে ছড়াগুলো কি যথোপযুক্ত হয়েছে? কোন ছড়া কবিতা কেন গুরুত্বপূর্ণ বলে মনে করেন? আমরা যখন বাংলা নিয়ে প্রশ্ন করা যেতে হচ্ছে, বাংলা ভিটা হয় কি, বাংলা শেখানোর ক্ষেত্রে আমাদের প্রথম ভাষাতাত্ত্বিক আমাদের যে দৃষ্টি থাকে, আমাদের লক্ষ্য থাকে, সেটা হচ্ছে সে প্রথমে বাংলা ভাষার সাথে পরিচিত হবে, তার আভ্যন্তরীণ শৃঙ্খলা যেটা সে জানবে সে। এই জন্য বাংলা ভাষার ধ্বনি মাধুর্য, সৌন্দর্য বোধ, কল্পনা শক্তি এগুলো ব্যবহার করা হবে। দেখবেন যে আমরা কিছু কবি ছড়া দিয়েছি আমরা, যেগুলো কোনো মানে নাই, মানে ননসেন্স রাইম, এগুলো যে তাই না দেখে ভোদর নাচে, এটা মনে হবে ননসেন্স মনে হবে। এটা হচ্ছে কল্পনা শক্তি তৈরি করা, বা একটা রাজকুমারী গল্প দিয়ে একটা কল্পনা শক্তি তৈরি করা থাকে। এবং দেখবেন যে ঝনঝন সনসন, দেখবেন যে অনেকগুলো লেখা, যেগুলো ধ্বনিতাত্ত্বিক ছড়া অনেকগুলো দেওয়া আছে, যেগুলোর অত মানে নাই, ফুড়া ফাটে টন দেখবেন যেমন ছড়া দেওয়া আছে, যেগুলো হয়তো মানে নাই বা হাস্যকর মনে হবে। এটা দেওয়া হচ্ছে বাংলা ভাষার ধ্বনি মাধুর্য শেখার জন্য। কিছু অংশ থাকে হচ্ছে তার কল্পনা শক্তি, সৃজনশীলতা, তার শিশুর মন জগৎকে প্রসারিত করা, যে তার কল্পনা যে সে যাবে, বা ধ্বনি তার কানে লাগবে, যে এই ফোড়া টন করছে, এটা ঝনঝন করছে, বায়ু বয়ে সনসন করছে, এই ধ্বনি মাধুর্য তার কানে লাগবে, তার ধ্বনি সচেতনতা তৈরি হবে তার মধ্যে। মূলত এই ভাষাতাত্ত্বিক আমরা এই অ্যাসপেক্টগুলো মাথায় রাখি আমরা। আর আলটিমেট গোল থাকে হচ্ছে আমাদের যে সে ভাষাটা, তার দক্ষতা সে শিখবে আসলে। এগুলো যখন পরে শোনানো হবে, তার শোনার দক্ষতা হবে, সে যখন বলবে তার বলার দক্ষতা তৈরি হবে, এটা যখন লিখবে তার লেখার দক্ষতা হবে। এই 4টা 4 স্কিল তৈরি করার জন্য তার আসলে করি এগুলো আমরা। আর বাকি ইন্টার কানেকশন যেগুলো হয়, যে ইন্টারটেক্সট যেগুলো দেই আমরা, যে ক্রস কানেক্টিং ইস্যু বলি আমরা, ক্রস কানেক্টিং ইস্যু যেগুলো হচ্ছে, সেটা হচ্ছে যে তার ওই দেশপ্রেম, দেন অন্য জনসংখ্যার সমস্যা চিন্তা করা, প্রযুক্তি চিন্তা করলে ক্রস কাটিং ইস্যু থাকে, যোগ করা হয়। এই গল্পের মধ্যে ছড়ার মধ্যে আইডিয়াগুলো নেওয়া হয় না এক সময় আমাদের। জি, ধন্যবাদ স্যার। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে, গ্রামের বাচ্চাদের জীবনমুখী করতে এবারের পাঠক্রমে কিভাবে ভূমিকা পালন করবে বলে মনে করেন?
আমাদের বাচ্চারা জীবনমুখী নয়, আইডিয়াটা বোধহয় একটুখানি রিথিঙ্কের জায়গা আছে। আমাদের বাচ্চারা অনেক জীবনমুখী, তারা আমাদের সাথে জীবনমুখী, আমরা মতো জীবনমুখী নই। আপনারা দেখবেন যে আমরা যে সমস্ত জিনিস শেখাই, আমরা বাচ্চারা এগুলো শেখে না, তারা যেটা সমাজ থেকে শিখে ফেলে তারা এগুলো। এই যে সমাজে অনেক কিছু অনাচার ঘটছে, অনেক কিছু ঘটছে, আপনি দেখবেন যে বাচ্চারা যখন রাস্তায় নামে, এই যে মাঝখানে একবার ওই সড়ক আন্দোলন হয়ে গেল, দেখেছেন বাচ্চাদের ভূমিকা দেখেছেন আপনারা, এদের একটা নৈতিক অবস্থান তৈরি আছে, এটা অনেক শিখে ফেলেছে অনেক কিছু। তো জীবনমুখী শেখার জন্য হবে কি, আমাদের এখানে দুটো ধারা এটা আছে আমাদের এখানে। আগে থেকে শিক্ষাকে একটা অলংকার হিসাবে নেওয়া, চিন্তা করা, শিক্ষা ডিগ্রিকে অলংকার হিসেবে দেখা, ডিগ্রির প্রতি মোহ আগে থেকে আছে আমাদের এখানে। এই মোহটা আমাদের আগে থেকে ছিল, এখন তুমি সবাই ডক্টরেট হতে চাই, এটা এখনো আছে। তো ভোকেশনাল শিক্ষাটা গুরুত্ব দেয় আসলে, যে সবাই তো আর উচ্চশিক্ষা যাবে না, আর উচ্চশিক্ষা কিন্তু সবার জন্য অবারিত হয়ে আছে। ফলে আমাদের যেটা হচ্ছে যে সবার দরকার হোক না হোক, সে উচ্চশিক্ষা চলে যাচ্ছে, কিন্তু সে বাস্তবতা চাকরি পাচ্ছে না। দেখবেন যে আপনি এমনও হয় যে এটা স্কুলের মাস্টার নেওয়া হবে, শিক্ষক নেওয়া হবে, মাস্টার ডিগ্রি পাশ করে দেখবেন যে একটা পদের জন্য 10,000 লোক চাকরি চাচ্ছে, কিন্তু আপনি ড্রাইভার খোঁজেন, ইলেকট্রিশিয়ান খোঁজেন, রং মিস্ত্রি খোঁজেন, পাবেন না আপনি। এই সমাজে এই তৈরি হয়েছে, মানে শিক্ষার আর বাস্তবতা দ্রুত তৈরি হয়ে গেছে। ভোকেশনাল শিক্ষা নিয়ে যাওয়া এটা, এবং এটা ছোট কিছু না, এটা বোঝানো, এটা দিয়ে নিয়ে যাওয়া, এবং এটা এই মাধ্যমিক শিক্ষাটা ভালো একটা জায়গা তৈরি হয়েছে। তারা কিন্তু এবার এই ভোকেশনাল ব্যাপারটা গুরুত্ব দিয়েছেন তারা। দুইটা নিয়ে বিতর্ক হতে পারে যে মাধ্যমিক শিক্ষা ধারা তো আলাদা আছেই, তাহলে মূলধারা এটা আনবো, এটা বিতর্ক হতে পারে, কিন্তু এটা তারা গুরুত্ব সত্যি দিয়েছেন তারা। স্যার, আমার কাছে সর্বশেষ প্রশ্ন, স্কুলে টিফিনের ব্যবস্থা ও ভালো বাথরুম পাঠদানের ক্ষেত্রে কতটুকু জরুরি বলে মনে করেন? আমাদের অর্জন কতটুকু? মাঝখানে একবার টিফিনের ব্যবস্থা করা হচ্ছে, আমি জানি না ওই যে ফুড দেওয়া শুরু হয়েছিলাম, জানি না এটা চালু আছে কিনা এখনো। এটা চালু করা যেতে পারে, যদি না থাকে এখন চালু করা যেতে পারে। আর বাথরুম ব্যাপারটা খুব জরুরি, সত্যি কথা, হাইজিনিক ব্যাপারটা জরুরি। কিন্তু এটা তো এটা জড়িত হচ্ছে অন্যান্য বিভাগ, শুধু শিক্ষাবিদরা না, এটার সাথে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর জড়িত, অন্যান্য ফিনান্সের বিষয় জড়িত আছে। এটা অবশ্যই গুরুত্বপূর্ণ। একটা শিশু যদি বাথরুমে সারাদিন বেশি চেপে বসে থাকতে হয়, ওখানে ভালো পড়তে পারবে না, ক্লাস অসুস্থ হয়ে যাবে, ইউরিন ইনফেকশন হবে আলটিমেটলি, ফাইনালি তার, এবং নানা শারীরিক সমস্যা তৈরি হবে এর মধ্যে। তো এটা জরুরি, বাথরুম ব্যবস্থা করা, খাওয়ার ব্যবস্থা জরুরি। এটা আমরা মনে করি শিক্ষা বরাদ্দ বাড়ানোর বিকল্প নাই। আমাদের ভবন, আমাদের রেলপথ, আমাদের সড়ক পথ জরুরি হচ্ছে শিক্ষার সড়কপথ তৈরি করা, শিক্ষার রেলপথ তৈরি করা জরুরি। শিক্ষায় আগে আমাদের বাড়াতে হবে। আমাদের সবসময় বঙ্গবন্ধু বলেছেন, আমাদের কুদরত বলে গিয়েছে, শিক্ষায় আমাদের বরাদ্দ বাড়াতে হবে, এর বিকল্প নাই, আমাদের এটা বাড়লে এগুলো সব করা সম্ভব আমাদের পক্ষে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদেরকে সময় দিয়েছেন। আর যারা দর্শক ছিলেন, আপনাদেরকেও ধন্যবাদ। পরবর্তী আলাপ শুনবার আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের সেশনটা এখানে শেষ করছি। সবাইকে আল্লাহ হাফেজ। সবাইকে আমার প্রতি ধন্যবাদ। শুভরাত্রি।